যারা ওই অ্যাপে অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং তোমরা স্ক্রিন ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা। দাদা আজকে কি জড়তার ভ্রামক পড়াবেন? না, আজকে কৌণিক গতি পড়াবো। কৌণিক গতি শুরু করব। অর্ণব বিশ্বাস বলছে নমস্কার দাদা। নমস্কার, কেমন আছো অর্ণব? বলো। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের 14 নম্বর ক্লাস করব। আজকে আমরা কৌণিক গতি শুরু করতে যাচ্ছি। এর আগে 13টা ক্লাসে আমরা রৈখিক গতি নিয়ে আলোচনা করছি। তোরা তার মধ্যে একটা টপিক আমাদের বাদ আছে, সেটা হচ্ছে রকেট। তো রকেটের হিসাব নিকাশ আমরা একটু পরের দিকেই করব। তো আজকে আমরা কৌণিক গতির অংশটা শুরু করব। এই অধ্যায়ের আলোচনার মূল বিষয়বস্তু কিন্তু কৌণিক গতি। তো আমরা সেই কৌণিক গতির অংশটা আজকে শুরু করতে যাচ্ছি। বিশেষ করে সৃজনশীল প্রশ্নের জন্য, বোর্ড পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কৌণিক অংশ, আর অ্যাডমিশন টেস্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রৈখিক অংশ। তো আমরা অ্যাডমিশন টেস্টে গুরুত্বপূর্ণ অংশটা কিন্তু অলরেডি পড়ে ফেলছি। তো আজকে আমরা হচ্ছে কৌণিক গতির অংশটা শুরু করব। তো দেখো, রৈখিক গতি নিয়ে বহুত কথাবার্তা হয়েছে। লিনিয়ার মোশন, তোমরা রৈখিক গতির একটা অধ্যায় অলরেডি পড়ে আসছো, গতিবিদ্যা অধ্যায়। তো ওখানে কৌণিক গতি নিয়ে তোমরা হালকা পাতলা আলোচনা করছো। তো এই অধ্যায়ে আমরা কৌণিক গতি নিয়ে আরেকটু আলোচনা করব, এবং এই কৌণিক গতি থেকে তারপরে জড়তার ভ্রামক, টর্ক, কৌণিক ভরবেগ, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী ত্বরণ, বিভিন্ন অনেক টপিক আছে, সেইগুলো আমরা আলোচনা করব। তো চলো আমরা শুরু করে দিই। তাহলে সুন্দর করে একটু হেডিং লিখে ফেলো, কৌণিক গতি বা বৃত্তাকার গতি, সার্কুলার মোশন। কৌণিক গতি বা বৃত্তাকার গতি, অ্যাঙ্গুলার মোশন বা সার্কুলার মোশন। ধরো কোনো একটা কণা বা কোনো একটা পার্টিকেল, সে একটা বৃত্তাকার পথে ঘুরছে, একটা বৃত্তাকার পথে ঘুরছে অথবা একটা বৃত্ত চাপের পথে যাচ্ছে। পুরো বৃত্ত না হলেও চলবে, অর্থাৎ একটা বৃত্তাকার চাপ হলেও হবে। তো মনে করো কোনো একটা কণা, সেই কণাটা এই পয়েন্ট থেকে, ধরো এটা এ পয়েন্ট, এই পয়েন্ট থেকে কণাটা বি পয়েন্টে আসছে। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসতে তার সময় লাগছে ডেলটি সময়। ডেলটি সময় এ থেকে বিতে আসছে। তাহলে এ থেকে এভাবে ঘুরে বিতে গেছে, বিতে গেছে। এবার এই যে সার্কেলটা, এই সার্কেলের সেন্টারে দাঁড়ানো আছো তুমি। তুমি ধরো পর্যবেক্ষক, তাহলে তুমি কোত্থেকে পর্যবেক্ষণ করতেছো? সেন্টার থেকে। তাহলে তোমার সাপেক্ষে যদি আমি এই পার্টিকেলের গতিটা চিন্তা করি, তাহলে তুমি কি দেখবে? তোমার কাছে কেন্দ্রের সাপেক্ষে, কেন্দ্রের অবজারভার সাপেক্ষে তোমার কাছে কি মনে হবে? মনে হবে যেন এই কণাটা এরকম একটা কোণে ঘুরে গেছে, তাই না? এ থেকে বিতে যদি একটা কণা চলে যায়, কণা গতিশীল হয়ে চলে যায়, তাহলে কেন্দ্রের সাপেক্ষে তোমার মনে হবে এ থেকে বিতে সে এরকম একটা কোণে ঘুরে গেছে। এই যে কোণে ঘুরে গেল, এই কোণটা, এটাই হচ্ছে কৌণিক সরণ, দ্যাট ইজ ডেল থিটা। তাহলে ডেলটি সময়ে কৌণিক সরণ ডেল থিটা। এখানে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বা রৈখিক সরণ কোনটুকু? রৈখিক সরণ হচ্ছে এ বি চাপের দৈর্ঘ্য, এটা হচ্ছে রৈখিক সরণ। রৈখিক সরণ যদি বলি, তাহলে এ বি চাপের যে দৈর্ঘ্যটা, এইটা হচ্ছে রৈখিক সরণ, দ্যাট ইজ ডেল এস। দেখো রৈখিক সরণ কিন্তু আছে, রৈখিক সরণ আছে, কিন্তু রৈখিক সরণের পাশাপাশি এই কেন্দ্রের সাপেক্ষে ঘুরে যাওয়ার কারণে তার একটা কৌণিক সরণ, সেই কৌণিক সরণটা হচ্ছে ডেল থিটা। তাহলে আমাদের প্রথম আলোচনা হচ্ছে কৌণিক সরণ নিয়ে, বৃত্তাকার গতির ক্ষেত্রে কৌণিক সরণ। তো এই কৌণিক সরণকে আমরা কি দিয়ে প্রকাশ করব? কৌণিক সরণকে ডেল থিটা দিয়ে প্রকাশ করব। ওকে, ডেল থিটা দিয়ে প্রকাশ করব, বাট থিটা দিয়েও প্রকাশ করতে পারো। তো কৌণিক সরণ কি রাশি? ভেক্টর রাশি। তাহলে অবশ্যই তার দিক আছে। কোন দিকে দিক? দিকটা ভালো করে বুঝতে হবে। দিকটা হচ্ছে এই যে এই দিকে, এই যে এইটা হচ্ছে দিক, এই যে এভাবে ঘুরে গেছে, এটা হচ্ছে দিক। এটা কি কিসের দিক? কৌণিক সরণের দিক না, এটা তার ঘুরে যাওয়ার দিক। সে কেমনে কেমনে ঘুরছে, এইভাবে এ থেকে বিতে ঘুরে গেছে। কিন্তু কৌণিক সরণের দিক কিন্তু এটা না। ভালো করে কৌণিক সরণের দিকটা বুঝতে হবে। কৌণিক সরণের দিকটা হচ্ছে, কৌণিক সরণের দিকটা হচ্ছে আমরা পাবো রাইট হ্যান্ড থাম রুলের সাহায্যে। কি দিয়ে পাবো? রাইট হ্যান্ড থাম রুল। ভেক্টর অধ্যায় পড়ছি না? ভেক্টর অধ্যায় আমি পড়েছি না? ক্রস গুণে রাইট হ্যান্ড থাম রুল পড়েছি না? সেরকম
এ থেকে যদি বিতে যাই, ডান হাত, তাহলে ডান হাতটাকে এ থেকে বি এর দিকে তুমি ঘোরাও, এ থেকে বি এর দিকে ঘোরাও, তাহলে ডান হাতটাকে এ থেকে বি এর দিকে ঘোরালে, পার্টিকেলটা যেভাবে ঘুরে গেছে সেভাবে ঘোরালে বৃদ্ধাঙ্গুলি যেদিকে যাবে, বৃদ্ধাঙ্গুলি এই বোর্ডের তলের উপরের দিকে, মানে তোমাদের দিকে, এ থেকে বিতে ঘুরে গেলে বৃদ্ধাঙ্গুলি বোর্ডের তলের উপরের দিকে, তাহলে এটাই হচ্ছে কৌণিক সরণের ডিরেকশন। তাহলে এই চিত্রের জন্য কৌণিক সরণের ডিরেকশনটা হচ্ছে উপরের দিকে, কৌণিক সরণের দিক, এই কৌণিক সরণ দিকটা হচ্ছে তলের উপরের দিকে, এই বোর্ডের তলের উপরের দিকে। একটু বাংলা লিখে রাখলাম যাতে তুমি পরবর্তীতে বোঝো। তো এই দিক প্রকাশ করার জন্য একটা সিস্টেম আছে, তোমাকে ভেক্টর অধ্যায়ে শিখেছিলাম, যে মনে করো অনেক সময় দিক প্রকাশ করতে হবে, তো দিক প্রকাশ করতে পারতেছো না তুমি, মানে 3D একটা চিত্র দিক প্রকাশ করতে হবে, তো তুমি দিক প্রকাশটা ঠিকঠাকভাবে করতে পারতেছো না। তো তার জন্য কি করতে হয়, ওই যে তীরের মেথডটা, ধরো একটা তীর, এই তীরের সুচালু অংশটা দেখতে এরকম, সুচালু অংশটা দেখতে এরকম, আর তীরের যদি পেছনের অংশটা দেখতি তাহলে সেটা দেখতে এরকম। এবার মনে করো একটা তীর তোমার দিকে উঠে আসতেছে, কলমটা চিন্তা করো তোমার দিকে উঠে আসতেছে, তাহলে তুমি কলমের কোন পয়েন্টটা দেখতে পারবা, এই যে সুচালু পয়েন্ট, ফোটার মতো বিন্দুটা দেখতে পাবা। তাহলে তীরটা যদি তোমার দিকে উঠে আসে তাহলে তুমি তীরের এই মাথা ফোটাটা দেখতে পাবা। আর তীরটা যদি তোমাকে ছেড়ে চলে যায়, ভেতরের দিকে ঢুকে যায়, তাহলে তুমি তীরের পেছনের অংশটা দেখতে পাবা, যেটা দেখতে একটা ক্রসের মতো। তাহলে আমি যদি এখানে বলি কৌণিক সরণ ডেল থেটার ডিরেকশনটা আমাকে দেখাও, তাহলে ডেল থেটার ডিরেকশনটা হচ্ছে এইভাবে ঘুরলে উপরের দিক, তার মানে ডেল থেটার ডিরেকশনটা হচ্ছে ডট, অর্থাৎ উপরের দিকে। এটা হচ্ছে দিক প্রকাশ করার মেথডটা। কি ক্লিয়ার বুঝতে পারছি? এবার যদি এমন হয় উল্টা যদি ঘোরে, ধরো এইভাবে ঘুরছে, এবার ঘূর্ণনটা এভাবে ঘুরছে, ওকে। তাহলে এভাবে যদি ঘোরে, দেখো এভাবে যদি ঘোরে তাহলে ডিরেকশনটা কোন দিকে, ভেতরের দিকে, তাহলে এইভাবে ঘুরলে ডিরেকশনটা ভেতরের দিকে, তাহলে এইভাবে ঘুরলে ডেল থেটা এর ডিরেকশনটা হচ্ছে, ভেক্টরের ডিরেকশনটা হচ্ছে ভেতরের দিকে ক্রস। আর যদি কি হয়, এইভাবে যদি ঘোরে, ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে, তাহলে রাইট হ্যান্ড থাম্ব রুল, এইভাবে ঘুরলে উপরের দিকে। তাহলে এই চিত্রের জন্য ডেল থেটা বা কৌণিক সরণের ডিরেকশনটা হচ্ছে ডট, উপরের দিকে। কে বুঝতে পারছো কৌণিক সরণের ডিরেকশনটা? ক্লিয়ার? তাহলে অনেকে ভাবে কি ভাই এটাই কৌণিক সরণের ডিরেকশন, না, ওইটা তার ঘোরার ডিরেকশন, কিভাবে সে ঘুরছে এইটা তার ঘোরার ডিরেকশন, কিন্তু কৌণিক সরণ ডেল থেটার ডিরেকশন কিন্তু উপরের দিক, নিচের দিক, এইগুলাই, এই যে ভেতরের দিক, একবার বাইরের দিক। ওকে, ডান। কৌণিক সরণ ভেক্টর রাশি, তার দিক আছে। এবার আসো কৌণিক সরণের একক কি? কৌণিক সরণকে তো প্রকাশ করবো থেটা দিয়ে, একক কি? দুইটা একক আছে, রেডিয়ান আর ডিগ্রি। ঠিক আছে, ডিগ্রি দিয়ে প্রকাশ করতে পারি, রেডিয়ান দিয়ে প্রকাশ করতে পারি। তো এসআই একক যেটা কৌণিক সরণের এসআই একক, এই যে এসআই এককটা হচ্ছে রেডিয়ান, এটাকে ডিগ্রি দিয়েও আমরা প্রকাশ করতে পারি, যেমন মনে করো 30 ডিগ্রি, তারপরে মনে করো 180 ডিগ্রি, 180 ডিগ্রি হচ্ছে পাই রেডিয়ান, 180 ডিগ্রি পায়ে রেডিয়ান, তারপরে 360 ডিগ্রিতে, আর রেডিয়ানে সেটা 2 পাই রেডিয়ান। কি ক্লিয়ার? এবার আসো একক তো হলো, ইউনিট তো হলো, এসআই একক আমি পাইলাম, ইউনিটটা পাইলাম। ডাইমেনশন কি? মাত্রাটা কি? কৌণিক সরণ থেটার মাত্রা ডাইমেনশন, মাত্রা নাই, ইউনিট আছে, মাত্রা নাই। থেটার ইউনিট আছে বাট মাত্রা নাই, মাত্রা কিন্তু নাই মানে কি? 0 না, নাই মানে 1। তোমাদের কিন্তু আমি প্রথম অধ্যায়ে পড়াইছি, ঠিক আছে, তখন কিন্তু এই জিনিসগুলো সুন্দর করে শিখাইছি যে থেটা কৌণিক সরণ এর একক আছে বাট মাত্রা নাই। তো মাত্রা নাই মানে m⁴0, l⁴0, t⁴0, এইটা হচ্ছে ডাইমেনশন, মাত্রা। ঠিক আছে, অথবা মাত্রা নাই মানে 1, মাত্রা নাই মানে জাস্ট 1, ঠিক আছে, অর 1ও লিখতে পারো। কি ক্লিয়ার? এভাবে লিখলে খুব সুন্দর লাগবে দেখতে। ওকে, ডান। তাহলে কৌণিক সরণ বুঝলাম। কৌণিক সরণ যদি বুঝি তাহলে কৌণিক বেগও বুঝবো। কৌণিক বেগ, অ্যাঙ্গুলার ভেলোসিটি, কৌণিক বেগ, একে প্রকাশ করা হয় কি দিয়ে? ওমেগা দিয়ে। কি দিয়ে প্রকাশ করব? ওমেগা দিয়ে প্রকাশ করব। ওমেগা হচ্ছে ডাব্লিউ এর মাথাটা একটু বাঁকাই দিবা, ডাব্লিউ এর মাথাটা একটু বাঁকাই দিলে সেটা হয়ে যাবে, ডাব্লিউ এর মাথাটা একটু এভাবে বাঁকাই দিবা,
বাঁকাই দিলে সেটা হয়ে যাবে ওমেগা। ঠিক ক্লিয়ার? এইবার আসো বোর্ডে তাকাও। তুমি রৈখিক বেগ তো জানো, বলো তো রৈখিক বেগ কয় ধরনের হয়? দুই ধরনের। কি? গড় বেগ, তাৎক্ষণিক বেগ। গড় বেগ তাৎক্ষণিক বেগের মধ্যে পার্থক্য বোঝো রৈখিক বেগের ক্ষেত্রে? আসলে একটু তোমার মনে করে, রৈখিক বেগ দুই ধরনের হয়, গড় বেগ ভি বার, তারপরে তাৎক্ষণিক বেগ শুধু ভি দিয়ে লিখি। এবার গড় বেগ আর তাৎক্ষণিক বেগ কি জিনিস? মনে করো একটা গাড়ি ঢাকা থেকে রাজশাহীতে যাবে। এবার ঢাকা থেকে রাজশাহীতে মনে করো একটা সরল রৈখিক রাস্তা আছে। তো একটা গাড়ি ঢাকা থেকে রাজশাহীতে যাবে, সরল রৈখিক রাস্তা, কিন্তু আঁকাবাঁকা রাস্তা না, কিন্তু সরল রৈখিক রাস্তায় সরল রৈখিক পথে চলতেছে। তাহলে এখানে কোনো দ্রুতির কাহিনী নেই, এখানে বেগের কাহিনী। তাহলে মনে করো একটা গাড়ি চলতেছে, সবসময় কিন্তু সেই গাড়িটা সেম বেগ নিয়ে চলবে এমন নাও হইতে পারে। তো আমি কি করলাম, ঢাকা থেকে রাজশাহীতে পৌঁছাইলো, টোটাল যে ডিসপ্লেসমেন্ট সরণকে টোটাল সময় দিয়ে ভাগ দিলাম, বিশাল একটা সময় ব্যবধান, সেই বিশাল সময় ব্যবধানে বিশাল একটা সরণ। তাহলে টোটাল সময় ব্যবধান ডিভাইডেড বাই টোটাল সরণ ডিভাইডেড বাই টোটাল সময় ব্যবধান, এইটা হবে গড় বেগ। ধরো ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব ধরো 400 কিলোমিটার, আর মনে করো গাড়ির যাইতে সময় লাগছে হচ্ছে ধরো যে 4 ঘন্টা। তাহলে 400 কিলোমিটার তাকে আমি 4 ঘন্টা দিয়ে ভাগ দিলাম, তাহলে আমি যে মানটা পাবো সেটা হচ্ছে একটা গড় মান, অ্যাভারেজ মান। কিন্তু এই গাড়িটা সবসময় এই বেগ নিয়ে চলছে এমন না। গাড়ি মনে করো যে যখন জ্যামের মধ্যে ছিল তখন গাড়ি কিছুক্ষণ থেমেছিল বা আস্তে আস্তে চলছে। যখন ফুড ভিলেজে ছিল, রাস্তার মাঝখানে যে ফুড ভিলেজ খাবার যে বিরতি দেয়, সেই বিরতি দেওয়ার সময় গাড়ি কিন্তু থেমেছিল। তাহলে সবসময় কিন্তু গাড়ি ওই একই ভেলোসিটিতে চলেনি। তাহলে আমরা যেটা বের করছি টোটাল দূরত্বকে, টোটাল সরণকে টোটাল সময় দিয়ে ভাগ দিয়ে, সেটা হচ্ছে গড়। কিন্তু আমি চাই তাৎক্ষণিক, একেবারে ইনস্ট্যান্ট কোনো একটা পয়েন্টের চাই। ধরো গাড়ি চলা শুরু করার ঠিক 10 মিনিটের মাথায় আমি বেগটা চাই। অথবা মনে করো গাড়িটা যাচ্ছে ঠিক রুয়েট গেটের সামনে আমি গাড়ির বেগটা চাই। তখন কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টের, নির্দিষ্ট অবস্থানের, নির্দিষ্ট সময়ের বেগ চাই। তখন কি করতে হবে, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি নিয়ে সীমান্তিক মান মানে লিমিটিং ভ্যালু বের করতে হবে, মানে ডিফারেন্সিয়েট করতে হবে, খুবই ক্ষুদ্র সময় ব্যবধানে নিতে হবে, মানে ঢাল যেন, রেটটা যেন অ্যাকুরেট মান আসে। তো সেই অ্যাকুরেট মান আনার যে মেথডটা, সেটাই কি ডিফারেন্সিয়েশন। তোমাদের আমি করতে বলছিলাম যে তোমরা পদার্থবিজ্ঞান পাঠ প্রস্তুতি পর্বের ক্লাসগুলো করবা, ওইখানে সুন্দর করে জিনিসগুলো বোঝানো হয়েছিল। তাহলে আসো আমরা এখন গড় বেগের ক্ষেত্রে, গড় বেগ ভি বার, এটা হচ্ছে ডেল এস বাই ডেল টি। যে কোনো সময় ব্যবধানে সরণের পরিবর্তনের হারকে গড় বেগ বলে। তাৎক্ষণিক বেগ কি? সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় বেগের সীমান্তিক মানকে, তাহলে ডেল এস ডিভাইডেড বাই ডেল টি, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, লিমিট ডেল টি টেন্ডস টু 0। তাহলে এই যে এটা হবে হচ্ছে কার? গড় বেগের। তাহলে মানে ভি বার। তো এই ভি বার মানে কি? ডেল এস বাই ডেল টি। তাহলে যখন লিমিট ডেল টি টেন্ডস টু 0 হবে তখন ডেল হয়ে যাবে ডি। তাহলে অতএব ভি ইকুয়াল টু হবে ডি ডিটি অফ এস। বুঝলা? ডি ডিটি অফ এস। তাহলে এটা হচ্ছে গড় বেগ, তাৎক্ষণিক বেগ। কৌণিক গতির ক্ষেত্রে ব্যাপারটা ঠিক তাই। এবার কৌণিক গতি। তাহলে কৌণিক গতির জন্য কৌণিক বেগ এটাও হবে দুই ধরনের। একটা হচ্ছে গড় কৌণিক বেগ, আর একটা হচ্ছে তাৎক্ষণিক কৌণিক বেগ। তাহলে গড় কৌণিক বেগ, কৌণিক বেগ কি? ওমেগা। গড় এভারেজ, ঠিক আছে, ওমেগা এভারেজ। তাহলে সময় ব্যবধান, যে কোনো সময় ব্যবধান নিতে পারবো। তাহলে যে কোনো সময় ব্যবধানে কৌণিক সরণের পরিবর্তনের হার, ওটা ছিল রৈখিক সরণের পরিবর্তনের হার, কৌণিক সরণের পরিবর্তনের হার।
এটা হচ্ছে গড় কৌণিক বেগ। তাৎক্ষণিক, তাৎক্ষণিক মানে ওমেগা। সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, সময় ব্যবধান ডেল টি টেন্ডস টু 0, সময় ব্যবধান শূন্যের খুবই কাছাকাছি, একেবারে তাৎক্ষণিক ইনস্ট্যান্ট মান চাই, তাহলে তখন গড় গড় কৌণিক বেগের সীমান্তিক মানকে, তাহলে ভাইয়া লিমিট ডেল টি টেন্ডস টু 0 ওমেগা বার মানে ডেল থেটা বাই ডেল টি, ডেল থেটা ডিভাইডেড বাই ডেল টি। তাহলে যখন লিমিট ডেল টি টেন্ডস টু 0 হবে তখন ডেল হয়ে যাবে ডি মানে ডিফারেন্সিয়েশন। তাহলে থেটাকে টাইম টি এর সাপেক্ষে, থেটার ফাংশনকে টাইম টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করলে আমি ওমেগাটা পাবো, ডিফারেন্সিয়েট করলে আমি ওমেগাটা পাবো। তাহলে এটা হচ্ছে ইনস্ট্যান্ট, ঠিক আছে, এটাকে বলা হয় ইনস্ট্যান্ট, ওমেগা ইনস্ট্যান্ট। তাহলে এই হচ্ছে আমাদের সূত্র, কাঙ্ক্ষিত সূত্র। বুঝতে পেরেছি? তাহলে কৌণিক বেগ বুঝলাম। তুমি যদি বেগ পারো তাহলে ত্বরণ পারবা। তাহলে ঠিক একইভাবে ত্বরণ, কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণের হিসাব। কৌণিক ত্বরণকে আলফা দিয়ে প্রকাশ করে, কৌণিক ত্বরণকে প্রকাশ করা হয় কি দিয়ে? আলফা দিয়ে। কৌণিক বেগের পরিবর্তনের হার হচ্ছে কৌণিক ত্বরণ। তা আমরা রৈখিক ত্বরণ কেমনে হিসাব করতাম? দেখো, শুধু ত্বরণ বললে কিন্তু আমরা রৈখিক ত্বরণ বুঝবো, শুধু বেগ বললে রৈখিক বেগ বুঝবো, শুধু সরণ বললে রৈখিক সরণটাই বুঝবো। তো রৈখিক ত্বরণ দুই ধরনের ছিল, গড় তাৎক্ষণিক, গড় রৈখিক ত্বরণ, আর একটা তাৎক্ষণিক রৈখিক ত্বরণ, তাৎক্ষণিক রৈখিক ত্বরণ। তাহলে দেখো তো, চট করে লিখে ফেলি গড়, তাহলে গড় হচ্ছে এ বার, রৈখিক ত্বরণ এ। তাহলে যে কোনো সময় ব্যবধানে সরণে, যে কোনো সময় ব্যবধানে বেগের পরিবর্তনের হার, রৈখিক বেগের পরিবর্তনের হার, ঠিক আছে। এটা সময় ব্যবধান শূন্যের কাছাকাছি নিলে, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি নিলে লিমিট ডেল টি টেন্ডস টু 0 কার মান? গড় কৌণিক, গড় রৈখিক ত্বরণের সীমান্তিক মানকে। তাহলে এ বার, তাহলে লিমিট ডেল টি টেন্ডস টু 0, এ বার মানে ডেল ভি বাই ডেল টি, ডেল ভি বাই ডেল টি। এবার লিমিট ডেল টি টেন্ডস টু 0 হলে ডেল ভি বাই ডেল টি হয়ে যাবে ডি ডিটি অফ ভি। সময়ের সাপেক্ষে বেগকে, রৈখিক বেগকে, রৈখিক বেগের ফাংশনকে যদি তুমি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি রৈখিক ত্বরণ পেয়ে যাবা। কোন রৈখিক ত্বরণ? তাৎক্ষণিক। সেম ব্যাপারটা এখানে, শুধু কি হবে? ভি এর জায়গায় হবে ওমেগা, এ এর জায়গায় হবে আলফা, আর কিচ্ছু না। ভি এর জায়গায় ওমেগা, এর জায়গায় হবে আলফা। তাহলে কৌণিক ত্বরণ, তো কৌণিক ত্বরণ আলফা, গড় কৌণিক ত্বরণ এবং তাৎক্ষণিক কৌণিক ত্বরণ, তাৎক্ষণিক কৌণিক ত্বরণ। তো গড় কৌণিক ত্বরণ, গড় আলফা বার, তাহলে আলফা বার হবে ডেল ওমেগা বাই ডেল টি। যে কোনো সময় ব্যবধানে কৌণিক বেগের পরিবর্তনের হার, ওমেগার পরিবর্তনের হার। সময় ব্যবধান শূন্যের কাছাকাছি নিলে একেবারে ইনস্ট্যান্ট মান পাবো, ডিফারেন্সিয়েশন করতে হবে, সহজ কথা। তাহলে আলফা ইকুয়াল টু তাৎক্ষণিকটা, ইনস্ট্যান্টটা হবে লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডেল ওমেগা বাই ডেল টি। তাহলে অতএব আলফা ইকুয়াল টু ডি ডিটি অফ ওমেগা। শেষ। ক্লিয়ার? বুঝতে পেরেছ? বলো, কমেন্ট করো বুঝতে পেরেছ কিনা। খুবই সহজ, এস ভি এ, তাহলে থেটা ওমেগা আলফা, এই তো কাহিনী। যে রৈখিক পারে সে কৌণিক পারবে, তার পারতে হবে, কেন পারবে না? ওকে, এইবার আমরা শোনো এই রৈখিক আর কৌণিক গুলার মধ্যে সম্পর্ক দেখব। কোন বস্তু যদি সরল রৈখিক পথে চলে, সরল রৈখিক পথে চলতেছে মানে কোনো কৌণিক গতি তার নেই, তাহলে তার কোনো কৌণিক সরণও থাকবে না, কৌণিক ত্বরণও থাকবে না, কৌণিক বেগও থাকবে না। রৈখিক গতির ক্ষেত্রে কৌণিক কিছুই থাকে না, রৈখিক গতির ক্ষেত্রে কৌণিক কোনোটাই থাকবে না। বাট যদি বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে, অর্থাৎ কৌণিক গতি বা বৃত্তাকার গতি হয়, তাহলে বৃত্তাকার বা কৌণিক গতির প্রপার্টিস গুলো তো থাকবেই, আর রৈখিক গতিগুলা ফ্রি। বুঝতে পারছো? রৈখিক গতিগুলা কি হবে? ফ্রি হবে। কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে তার, বৃত্তাকার পথে ঘুরতে থাকলে তাহলে তার
কৌণিক গতির প্রপার্টিসগুলা, কৌণিক সরণ, কৌণিক ত্বরণ, কৌণিক বেগ, এগুলো তো থাকবেই, রৈখিকগুলা ফ্রি থাকবে, রৈখিকগুলাও থাকবে। বুঝতে পারছো? ওকে, এইবার আসো আমরা দেখি একটা একটা করে। তাহলে সুন্দর করে প্রথমে লিখে ফেলো কৌণিক সরণ ও রৈখিক সরণের সম্পর্ক। কৌণিক সরণ ও রৈখিক সরণের সম্পর্ক। রৈখিক সরণের সম্পর্ক, কৌণিক সরণের সাথে রৈখিক সরণের কি সম্পর্ক দেখি তো। তাহলে কোন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, বৃত্তাকার পথে ঘুরছে। তো ধরো বস্তুটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে ঘুরে গেল, ফলে এইটা হলো তার কৌণিক সরণ ডেল থিটা। কত সময়? ডেল টি সময়। আর এই ডেল টি সময় তার রৈখিক যে সরণ বা রৈখিক ডিসপ্লেসমেন্ট, এইটা হচ্ছে ডেল এস, এটা হচ্ছে ডেল এস। ঠিক আছে, ডেল এস। তাহলে এই ক্ষেত্রে ডেল টি সময়ে কৌণিক সরণ ডেল থিটা, ডেল টি সময়ে রৈখিক সরণ ডেল এস। আমরা এই ডেল এস এবং ডেল থিটার মধ্যে সম্পর্ক চাই, ডেল এস এবং ডেল থিটার মধ্যে সম্পর্কটা চাই। ডেল থিটাকে যদি আমরা থিটা বলি, ধরো ডেল থিটা ইকুয়াল টু থিটা বলতেই পারি। ধরো এই পয়েন্টে যখন ছিল তখন থিটা ইনিশিয়াল ছিল 0, ধরো এই পয়েন্টে। ঠিক আছে, আমরা মনে করো যে এইটাকে রেফারেন্স ধরে এর সাপেক্ষে কোণ নিচ্ছি। তাহলে যখন বস্তু এই পয়েন্টে ছিল তখন থিটা ইনিশিয়ালটা ছিল 0, যখন বস্তু এই পয়েন্টে পৌঁছাইছে তখন থিটা ফাইনালটা হচ্ছে থিটা। তাহলে ডেল থিটা হবে থিটা ইনিশিয়াল মানে থিটা, সরি থিটা ফাইনাল মানে থিটা, থিটা ফাইনাল মানে থিটা, এই যে থিটা মাইনাস থিটা ইনিশিয়াল হচ্ছে 0, তার মানে থিটা। মানে এইটাকে আমরা ডেল থিটার জায়গায় থিটা ধরলাম, কোনো সমস্যা আছে? ঠিক আছে, তুমি ডেল থিটাও রাখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে থিটা মাইনাস 0 দ্যাট মিনস থিটা। ওকে, এবার যখন এই পয়েন্টে ছিল তখন এস ছিল 0, যখন এই পয়েন্টে পৌঁছাইছে তখন এই পুরোটুকু হচ্ছে এস। তাহলে ডেল এস কত? ডেল এস মানে এস, এই যে ডেল এস, এই ডেল এস মানে এস লিখতে পারি। ডেল এস এটা ইকুয়াল টু হচ্ছে এস বা এস মাইনাস 0, এস মাইনাস 0। এইবার তুমি দেখো আমাদের টার্গেট হচ্ছে থিটার সাথে এস এর সম্পর্ক বের করা, কৌণিক সরণের সাথে রৈখিক সরণের সম্পর্ক, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের সাথে লিনিয়ার ডিসপ্লেসমেন্টের রিলেশনটা কি সেটা আমরা বের করতে চাই। ঠিক আছে, রিলেশনটা কি সেটা আমরা বের করতে চাই। তো দেখো আমি তোমার একটু ছোট্ট করে ঐকিক নিয়ম করে দেখাই। পুরো একবার যদি ঘুরে আসে, দেখো তো পুরো একবার যদি ঘুরে আসে তাহলে কতটুকু কৌণিক সরণ হয়? এখান থেকে ঘোরা শুরু করলো, পুরো একবার ঘুরে আসলো। তাহলে পুরো একবার ঘুরে আসলে দেখো খেয়াল করো, এইটুকু ঘুরলে π/2, এইটুকু ঘুরলে পাই, এইটুকু ঘুরলে 3π/2, এইটুকু ঘুরলে 2π। তাহলে পুরো একবার ঘুরে আসলে কৌণিক সরণ হচ্ছে 2π, পুরো একবার ঘুরে আসলে। আর পুরো একবার ঘুরে আসতে যে সময় লাগবে, ধরো পুরো একবার ঘুরে আসলো, তাহলে পুরো একবার ঘুরে আসতে সময়, পূর্ণ ঘূর্ণনের সময়, এই সময়টা হচ্ছে টি। পুরো একবার যদি ঘুরে আসে রৈখিক সরণ, ঠিক আছে, বা রৈখিক দূরত্ব আর কি। ঠিক আছে, এখানে কিন্তু সরণকে আবার তোমরা মনে করো যে এখান থেকে ঘুরে এখানে আসছে ফলে সরণ 0, ওইটা ভাবিও না, এখানে রৈখিকভাবে অতিক্রান্ত দূরত্ব, এই টোটাল রৈখিকভাবে অতিক্রান্ত দূরত্ব আর কি। তাহলে রৈখিক দূরত্ব দিয়ে লিখি, রৈখিক অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটা হচ্ছে পুরো একবার যদি ঘুরে আসে তাহলে পরিধির সমান দূরত্ব, তাহলে 2πr। ঠিক আছে, এটাকে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বলা হয়, বললে ভুল হবে না, সমস্যা নেই। ঠিক আছে, এটা ভাবিও না যে একবার ঘুরে আসলো ভাই এখানে আসলে তো 0, না ওইটা না। এই 2π এর জন্য দেখো 0-তে 0, ধরো 0 যদি হয়, ধরো এখানে যখন আসে তাহলে 0 ডিগ্রির জন্য 0, কিন্তু পুরো একবার ঘুরে আসলে 2π। তো 2π এর জন্য কত? 2π এর জন্য 2πr, 2π এর জন্য পরিধি দ্যাট ইজ 2πr। তাহলে 0 ডিগ্রি ডিসপ্লেসমেন্টে 0 ডিগ্রি ঘোরেই নাই, তাহলে রৈখিকভাবে তার অতিক্রান্ত দূরত্ব বা সরণ লিনিয়ার ডিসপ্লেসমেন্ট সেটা 0। পুরো একবার ঘুরে আসছে দ্যাট ইজ 2π। তাহলে 2π পরিমাণ ঘুরে আসলে সেই ক্ষেত্রে
লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বা রৈখিক অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে পরিধির সমান, পুরো একবার পরিধির সমান, দ্যাট ইজ 2πr। বুঝতে পারছো? তুমি যদি ওই পুরো একবার ঘুরে এখানে আসলো, ফলে তার সরণ 0, ওইটা যদি চিন্তা করো তাহলে কিন্তু কোনো হিসাব আর হবে না, তাহলে ওইটা চিন্তা করিও না। তাহলে এটা হচ্ছে 2πr। ওকে, যে 2π কৌণিক সরণে, 2π কৌণিক সরণে অতিক্রান্ত রৈখিক দূরত্ব 2πr। তাহলে এবার আসো তো ঐকিক নিয়ম, যে আমরা 2π এই কৌণিক সরণে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2π কৌণিক সরণে অতিক্রান্ত রৈখিক দূরত্ব, সেটা হচ্ছে 2πr। তাহলে অতএব একক কৌণিক সরণে অতিক্রান্ত রৈখিক দূরত্ব, দ্যাট ইজ 2πr ডিভাইডেড বাই 2π। তাহলে 2π কাটাকাটি গেল, দ্যাট ইজ r। অতএব আমরা চাচ্ছি থেটা কৌণিক সরণে, থেটা ডেল থেটা বা থেটা কৌণিক সরণে অতিক্রান্ত দূরত্ব, তাহলে এই r এর সাথে গুণ হচ্ছে থেটা, মানে এই যে 2πr ডিভাইডেড বাই 2π, তাহলে r পরে থাকলো, r এর সাথে গুণ কি, গুণ হচ্ছে থেটা, তার মানে কি r থেটা। তাহলে এটা কি সরণে অতিক্রান্ত দূরত্ব। তাহলে দূরত্বটা কি, দূরত্বটা হচ্ছে ডেল s, দ্যাট ইজ s। তাহলে অতএব এটা s ইকুয়াল টু r থেটা। দেখো তো এই সূত্রটা জানতা কিনা, 9 10-এ পড়ছো, এই সূত্রটা জানতা কিনা, দেখো 9 10-এ পড়া সূত্র, s ইকুয়াল টু r থেটা, তাই না? তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য ডেল s বাই s, বৃত্তচাপের দৈর্ঘ্য ডেল s বাই s, সেটা হবে r ইন্টু থেটা বা ডেল থেটা। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র, ডেল s ইকুয়াল টু r ইন্টু ডেল থেটা বা s ইকুয়াল টু r ইন্টু থেটা। ওকে, ক্লিয়ার? তাহলে এই যে সম্পর্কটা আমরা দেখালাম, আর আমরা আগে থেকে জানলে তো জানি, কিন্তু তারপর আমি একটু করে দেখালাম। তাহলে এটা কি হলো, রৈখিক সরণের সাথে কৌণিক সরণের বা রৈখিক অতিক্রান্ত দূরত্বের সাথে কৌণিক সরণের সম্পর্কটা, মানে থেটার সাথে আর এর সম্পর্ক, বা বলতে পারো থেটার সাথে এস এর সম্পর্ক। এবার আসো কৌণিক দ্রুতি ও রৈখিক দ্রুতির সম্পর্ক, কৌণিক দ্রুতি ও রৈখিক দ্রুতির সম্পর্ক। এবার একটু আগে আমরা কি পাইলাম, একটু আগে আমরা পাইলাম s ইকুয়াল টু r থেটা, পাইলাম না একটু আগে, s ইকুয়াল টু r থেটা। তাহলে এবার আমরা কি চাই, আমরা চাই ভি এর সাথে ওমেগার সম্পর্ক, ভি আর ওমেগা এদের মধ্যে রিলেশনটা চাই। তাহলে ভি আর ওমেগা, একটা কাজ করো তো, s ইকুয়াল টু r থেটা, দুই পাশে ডিফারেন্সিয়েট করে দাও, দাও দুই পাশে ডিফারেন্সিয়েট করে দাও, কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে। তাহলে ডিডিটি অফ s ডিডিটি অফ r থেটা, কোন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, বৃত্তাকার পথে ব্যাসার্ধ হচ্ছে r। আচ্ছা, বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে তার ব্যাসার্ধ কমবে না বাড়বে, ভাবিয়া বলো। বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে ব্যাসার্ধ r কনস্ট্যান্ট, r এর পরিবর্তন হবে না। তাহলে ডিডিটি অফ s রৈখিক সরণের পরিবর্তনের হার, তো রৈখিক বেগ। এবার এখানে আছে r থেটা, যে ধ্রুবক, আর তো ধ্রুবক, সে তো সসম্মানে বাইরে চলে যাবে, তাহলে ভেতরে পড়ে থাকবে ডিডিটি অফ থেটা। তাহলে ডিডিটি অফ থেটা কৌণিক সরণের পরিবর্তনের হার, তো কৌণিক বেগ। তাহলে অতএব এটা হচ্ছে ভি ইকুয়াল টু, এটা আর এটা ওমেগা, ঠিক আছে, ভি ইকুয়াল টু আর ওমেগা, বা ভি ইকুয়াল টু ওমেগা আর, ভি ইকুয়াল টু ওমেগা আর, সেই বিখ্যাত সূত্র ভি ইকুয়াল টু ওমেগা আর। এটা আরো একটা ভাবে সুন্দর করে প্রমাণ করা যায়, ঠিক আছে, আর একটা ভাবে প্রমাণ করা যায়। ধরো কোনো একটা বস্তু পুরো একবার বৃত্তাকার পথে ঘুরে আসছে, তাহলে পূর্ণ ঘূর্ণনে, একটু আগে আমরা লিখছি কিন্তু, পূর্ণ ঘূর্ণনে রৈখিক সরণ ডেল এস হচ্ছে, এই যে ডেল এস এটা হচ্ছে 2πr, ডেল এস এটা 2πr, ঠিক আছে, ডেল এস বা এস এটা হচ্ছে 2πr। পুরো একবার ঘুরে আসতে যে সময়টা লাগে সেই ডেল টিটা হচ্ছে বড় হাতের টি, মানে পর্যায়কাল। পুরো একবার ঘুরে আসলে যে ডেল থেটাটা হয়, সেই ডেল থেটাটা হচ্ছে 2π। তাহলে দেখো তো আমরা এটা লিখতে পারি কিনা, ভি ইকুয়াল টু, এটা কি, ভি রৈখিক, এটা রৈখিক বেগ, এটা রৈখিক বেগ বা রৈখিক দ্রুতি আর কি। তাহলে উপরে হচ্ছে রৈখিক অতিক্রান্ত দূরত্ব, রৈখিক অতিক্রান্ত দূরত্ব
ডিভাইডেড বাই সময়, ডিভাইডেড বাই সময়। তাহলে দেখো ভি ইকুয়াল টু রৈখিক অতিক্রান্ত দূরত্ব পুরো একবার ঘুরে আসলে 2πr, 2πr পুরো একবার ঘুরে আসলে সময়, সময় হচ্ছে টি। বুঝলা? বুঝতে পারছো? তাহলে ভি ইকুয়াল টু 2πr ডিভাইডেড বাই টি, 2πr ডিভাইডেড বাই টি। এবার দেখো 2π/t আছে, এই 2π/t এটা মানে ওমেগা। কেমনে ওমেগা? দেখো কৌণিক, কৌণিক বেগ ওমেগা, তাহলে ওমেগা হচ্ছে কৌণিক সরণ, ডেল থেটা ডিভাইডেড বাই ডেল টি। তো ডেল থেটা পুরো একবার ঘুরে আসে, ডেল থেটা 2π, পুরো একবার ঘুরে আসলে ডেল টি বড় হাতের টি পর্যায়কাল, তাহলে 2π/t দ্যাট মিনস ওমেগা। তাহলে এখানে দেখো 2π/t আছে, ইয়েস ওমেগা। তাহলে অর্থাৎ ভি ইকুয়াল টু 2π/t দ্যাট ইজ ওমেগা ইন্টু আর। কোন পথে যাবা? যে পথে যাবা সেই পথে এরে পাবা, যে পথে যাও না কেন সেই পথেই এ হাজির হয়ে যাবে। বুঝলা? কি ক্লিয়ার? ওকে, তাহলে এই একটা ভাবে প্রমাণ করা যায়, এটা খুবই স্মার্ট ওয়ে। ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন জানো মানে তুমি মনে করো যে তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করে ফেলছো। তুমি যদি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন জানো তার মানে তুমি তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করে ফেলছো। তাহলে এই যে খুব সহজে করে ফেললাম ডিফারেন্সিয়েশনের সাহায্যে। আর এই ক্ষেত্রটা এটা হচ্ছে বাংলা মেথড, বাচ্চারা করে এগুলা বাংলা লিখে লিখে। রৈখিক বেগ রৈখিক সরণ বাই সময়, কৌণিক বেগ কৌণিক সরণ বাই সময়। তাহলে রৈখিক বেগ রৈখিক সরণ বাই সময়, রৈখিক সরণ হচ্ছে এই যে ডেল এস 2πr ডিভাইডেড বাই টি, 2πr ডিভাইডেড বাই টি। আর কৌণিক সরণ ডেল থেটা বাই ডেল টি, ডেল থেটা 2πr ডেল টি টি। তাহলে 2π/t দ্যাট ইজ ওমেগা। ঠিক আছে, 2π/t দ্যাট ইজ ওমেগা। তাহলে ভি ইকুয়াল টু ওমেগা, জাস্ট হিসাব। ওকে, তাহলে হলো এবার। তাহলে এবার হেডিং লিখো কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ ও রৈখিক ত্বরণের সম্পর্ক। রৈখিক ত্বরণের কি সম্পর্ক? গভীর সম্পর্ক, সম্পর্ক গভীর। তোমার এবার একটা শর্টকাট শিখাই, একটা শর্টকাট জিনিস শিখাই। কৌণিক জিনিসটার সাথে, কৌণিক জিনিসটার সাথে যদি আর গুণ দেওয়া হয়, মানে বৃত্তপথের ব্যাসার্ধ আর কি, বৃত্তপথের ব্যাসার্ধ, এটারে বলা হয় রেডিয়াস ভেক্টর। রেডিয়াস ভেক্টরের মান আর, এটা যদি আমরা গুণ দিই কার সাথে? কৌণিক জিনিসটার সাথে, তাহলে আমি রৈখিক জিনিসটা পাই। বিশ্বাস হয় না? থেটার সাথে, থেটার সাথে আর গুণ দিলে এস পাই, এস ইকুয়াল টু আর থেটা। তাহলে কৌণিকের সাথে আর গুণ দিলে রৈখিক সরণ পাওয়া যায়। ঠিক একইভাবে ওমেগা, ওমেগার সাথে আর গুণ দাও ভি পাবা, ভি ইকুয়াল টু ওমেগার। তাহলে ঠিক একইভাবে আমার দরকার এ, তাহলে আলফার সাথে আর গুণ দাও, এ ইকুয়াল টু আর আলফা, এ ইকুয়াল টু আর আলফা। দেখি তো হয় কিনা, সত্যি কথা কিনা, এ ইকুয়াল টু আর আলফা হয় কিনা, দেখি 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 দেখি। তাহলে আমরা এবার একটু আগে আমরা জানলাম যে ভি ইকুয়াল টু ওমেগা আর, জানলাম একটু আগে। তাহলে দুই পাশে ডিফারেন্সিয়েট করে ফেলি তো দেখি, সময়ের সাপেক্ষে ডি ডিটি অফ বেগ ভি আর ডি ডিটি অফ ওমেগা আর। সেম কথা এখন আবার প্রযোজ্য। কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরছে তো আর কিন্তু তার কনস্ট্যান্ট আছে, এই যে আর, এটা কিন্তু ভাই কনস্ট্যান্ট রেখে ঘোরে, তাই না? একটা বস্তু আর কনস্ট্যান্ট রেখেই কিন্তু ঘুরছে। তাহলে তাহলে আসো ডিডিটি অফ ভি রৈখিক বেগের পরিবর্তনের হার, রৈখিক ত্বরণ। আর গেল বাইরে, ডি ওমেগা ডিটি কৌণিক বেগের পরিবর্তনের হার, কৌণিক ত্বরণ, এ ইকুয়াল টু আর আলফা। বুঝলা? এ ইকুয়াল টু আর আলফা, এ ইকুয়াল টু আর আলফা। এই এর ডিরেকশনটা কোন দিকে? এই যে এ, এর ডিরেকশনটা কোন দিকে? এর ডিরেকশনটা হচ্ছে স্পর্শক বরাবর, বৃত্তপথের স্পর্শক বরাবর এর ডিরেকশনটা। এখানে ধরো এইভাবে ঘুরতেছে, এই পয়েন্টে স্পর্শক বরাবর হবে, এই পয়েন্টে স্পর্শক বরাবর তার ডিরেকশনটা হবে। এটা হচ্ছে এটি, ট্যানজেনশিয়াল এক্সেলারেশন। স্পর্শক বরাবর তো, তাই এটা হচ্ছে ট্যানজেনশিয়াল এক্সেলারেশন। তাহলে এখানে ছোট্ট করে একটু প্রমাণ তো করছো, তাহলে প্রমাণ করার পরে এবার লিখবা এটা আসলে এটি, ট্যানজেনশিয়াল এক্সেলারেশন, দ্যাট ইজ আর আলফা। ঠিক আছে, আর আলফা। ঠিক আছে, শুধু এ দিয়ে লিখলাম না কেন? কারণ তো অবশ্যই একটু আছে, পরে বলবো। ঠিক আছে, কারণ তো অবশ্যই একটু আছে, কেন শুধু এ দিয়ে লিখলাম না, কেন এটি দিয়ে লিখলাম, তো তার কারণ পরে ব্যাখ্যা করব। কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে, অনেকগুলো ত্বরণ থাকে তার, একটা দুইটা ত্বরণ না, অনেকগুলো ত্বরণ থাকে। কোনো বস্তু যদি রৈখিক
ভাবে চলে, রৈখিকভাবে সরলরৈখিক পথে চলে, তাহলে তো ত্বরণ থাকে একটাই, জাস্ট এ। কিন্তু বৃত্তাকার পথে ঘুরলে ত্বরণের শেষ নাই, 4-4টা ত্বরণ থাকে, 4-4টা ত্বরণ, বুঝলা? তো দেখবো আমরা সেই 4-4টা কি ত্বরণ সেটা আমরা দেখবো। তো আপাতত লিখে রাখো এটি। তারপর কেন সে স্পর্শক বরাবর, কেন স্পর্শক বরাবর, কেন এটি, কেন তার নাম ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন বা স্পর্শকীয় ত্বরণ। ঠিক আছে, কি নাম এর বাংলা নাম কি? স্পর্শকীয় ত্বরণ। সেই জিনিসগুলো আমরা আলোচনা করব আস্তে আস্তে। স্পর্শকীয় ত্বরণ, বৃত্তাকার পথে বস্তু ঘুরলে ত্বরণ থাকে 4-4টা ত্বরণ। তাহলে মোটামুটি আমরা সূত্রগুলা পাইলাম। তাহলে রৈখিক সরণ তার সাথে কৌণিক সরণের সম্পর্ক, রৈখিক বেগ তার সাথে কৌণিক বেগের সম্পর্ক, রৈখিক ত্বরণ তার সাথে কৌণিক ত্বরণের সম্পর্ক, সম্পর্কগুলো আমাদের মোটামুটি হাতে চলে আসছে। ওকে, ক্লিয়ার? তাহলে চলো এবার দেখি আমরা দুই একটা ম্যাথ প্রবলেম সলভ করতে পারি কিনা, দুই একটা ম্যাথ প্রবলেম সলভ করতে পারি কিনা। চলো, বলা হচ্ছে 1 নম্বর, বৃত্তাকার পথে ঘূর্ণনরত একটি বস্তুর, বৃত্তাকার পথে ঘূর্ণনরত একটি বস্তুর কৌণিক সরণ, থিটা ইকুয়াল টু টি স্কয়ার প্লাস 2, থিটা ইকুয়াল টু টি স্কয়ার প্লাস 2 এত। তাহলে অতএব, আচ্ছা সরি অতএব না, তাহলে 1 নম্বর কোশ্চেন যে শুরু মানে টি ইকুয়াল টু 0 আর কি, শুরু থেকে 2 সেকেন্ডে গড় বেগ নির্ণয় করো, গড় কৌণিক বেগ নির্ণয় করো, গড় কৌণিক বেগ নির্ণয় করো। আর 2 নম্বর হচ্ছে 3 সেকেন্ডে কৌণিক বেগ নির্ণয় করো। যদি শুধু বলে কৌণিক বেগ তার মানে তাৎক্ষণিক মান, একেবারে ইনস্ট্যান্ট মান। একটা বস্তু ধরো বৃত্তাকার পথে ঘুরছে, তো বৃত্তাকার পথে যে বস্তুটা ঘুরছে তার কৌণিক সরণ থিটা, তার ফাংশনটা দেওয়া আছে টি স্কয়ার প্লাস 2, এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে আসে 1 নম্বর বলা হচ্ছে শুরু থেকে 2 সেকেন্ডে গড়, তাহলে গড় কৌণিক বেগ ওমেগা বার, তাহলে ডেল থিটা ডিভাইডেড বাই ডেল টি, তাহলে ডেল থিটা হচ্ছে থিটা 2 মাইনাস থিটা 1 ডিভাইডেড বাই ডেল টি হচ্ছে t2 মাইনাস t1, ডেল থিটা ডিভাইডেড বাই ডেল টি মান বসা দাও। তাহলে শুরু থেকে মানে টি ইনিশিয়াল বা t1 হবে শুরু t0 জন্য, t ইকুয়াল টু 0 জন্য, আর শুরু থেকে কয় সেকেন্ড? 2 সেকেন্ড, তাহলে টি ফাইনাল যেটা সেটা হচ্ছে 2 সেকেন্ড, তার জন্য আমরা পাবো থিটা 2 t2। তাহলে নিচে আগে একটু মান বসাই তো, t2 2, t1 0, শুরু বলছে। তাহলে আমি একবার টি এর মানটা 2 এখানে বসাই দিয়ে থিটাটা বসাবো থিটা 2, তাহলে 2 স্কয়ার প্লাস 2 মাইনাস এবার থিটা 1, তো আমি টি এর মানটা এখানে 0 বসাবো, 0 বসায় থিটাটা পাবো, তাহলে 0 বসায় দেখি 0 স্কয়ার প্লাস 2, তাহলে এইটা আর এটা কাটাকাটি, এই যে মাইনাস এটা কাটাকাটি, তাহলে উপরে 2 দুগুণে 4 ভাগ 2, তো 4 ভাগ 2 কত? 2, তাহলে 2 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, ওকে। 2 নম্বর কি বলছে? 2 নম্বর বলছে তাৎক্ষণিক বের করো, 3 সেকেন্ডে কৌণিক বেগ, শুধু কৌণিক বেগ বললে তাৎক্ষণিক, তাহলে তাৎক্ষণিক হচ্ছে ওমেগা, তো ডিডিটি অফ থিটা, তাহলে ডিডিটি অফ থিটা হচ্ছে টি স্কয়ার প্লাস 2, তাহলে টি স্কয়ার হচ্ছে 2t প্লাস 0, তাহলে অতএব ওমেগা এট কত সেকেন্ড? 3 সেকেন্ড, ওমেগা এট 3 সেকেন্ড, তাহলে 2 ইন্টু 3, 3 দুগুণে 6, তাহলে 6 রেডিয়ান পার সেকেন্ড, 6 রেডিয়ান পার সেকেন্ড। কথা বুঝছো? ক্লিয়ার? ওকে, ডান। তাহলে দেখো গড়ের মান আর তাৎক্ষণিক মানের জন্য দেখো আকাশ পাতাল তফাৎ। ঠিক আছে, বলো তো এটা কেমন গতি? সমকৌণিক বেগ নাকি সমকৌণিক ত্বরণ? বলো তো কেমন গতি?
বলো বলো কেমন গতি? কেমন গতি? সমকৌণিক ত্বরণ, সমকৌণিক ত্বরণ। ওমেগা, ওমেগা এই যে থেটা ইকুয়াল টু টি স্কয়ার প্লাস 2, তাহলে ওমেগা ইকুয়াল টু একে ডিফারেন্সিয়েট করলে 2t প্লাস 0। তাহলে দেখো ওমেগার এখানে কিন্তু টি আছে, তাহলে ওমেগার মানটা টি এর উপর নির্ভর করে, তাহলে এটা কিন্তু সমকৌণিক বেগ না। যদি এমন হইতো ওমেগা সমান সমান 2 আসতো, ফিক্সড মান, কনস্ট্যান্ট মান, তাহলে সমকৌণিক বেগ হইতো। এবার এখান থেকে বের করবো আলফা, তাহলে আলফা মানে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করা, তাহলে আরেকবার যদি ডিফারেন্সিয়েট করি, এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট, তাহলে 2, তাহলে এই যে 2 কনস্ট্যান্ট, তাহলে এটা সমকৌণিক ত্বরণ। প্লাস মান আসছে, মাইনাস না, প্লাস, তাহলে ত্বরণ, সমকৌণিক ত্বরণ। বুঝলাম? এই ম্যাথের উল্টা কেসটা কি? তোমার থেটার ফাংশন দেওয়া আছে, বলছে নাও বেগ বের করো। বেগ দেওয়া থাকলে থেটা বের করতে পারত না? বেগ দেওয়া থাকলে থেটা বের করতে পারতা কিভাবে? ভাইয়া বুঝি নাই। কি বুঝো নাই? থেটা হচ্ছে এইটা, তাহলে ওমেগা কেমনে পাবো? 2t, ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন না করে নিউটনিয়ান বলবিদ্যার ক্লাস করা যাবে না, ঠিক আছে? গুণা হবে। মনে করো লিখতে থাকবে, তোমার ওই যে কাদের ফেরেশতারা লিখতে থাকবে যে গুণা হচ্ছে। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ক্লাস ছাড়া কোনোভাবে এগুলো করা যাবে না। ঠিক আছে? তাহলে ওমেগা হচ্ছে 2t। এর যে পড়া বাদ দিয়ে ফালতু কমেন্ট করবে তারে আজকে আমি কিন্তু একেবারে মনে করো যে কি করব বলো তো, মাইর দিব। হ্যাঁ, ফালতু কমেন্ট। দাঁড়াও, আমি ফেসবুকে চলে যাব, ওই ব্যাপে থাকবোই না, খালি ফালতু কমেন্ট করতেছে। যা জিজ্ঞেস করি সেটা করো। তাহলে থেটা হচ্ছে টি স্কয়ার প্লাস 2, তাহলে ওমেগা হচ্ছে 2t। ডিফারেন্সিয়েশন করা একবার, একে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে আলফা পাবো, ত্বরণ পাবো। ওকে, তাহলে আসো এবার এর উল্টা কেসটা যদি দেখি। দেখো আমি তোমার আগে একটা ফ্লো চার্ট দেখাই। মনে করো সরণ এস, সেখান থেকে বেগ ভি, সেখান থেকে ত্বরণ এ। সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে বেগ পাওয়া যায়। বেগকে সময়ের সাপেক্ষে আরও একবার ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাইতাম। উল্টা হাঁটো, ত্বরণ থেকে বেগ পাওয়া যাবে কিভাবে? সময়ের সাপেক্ষে ত্বরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে ফেলবা, সরি ইন্টিগ্রেট করে ফেলবা। উল্টা কাজ, ডিফারেন্সিয়েশনের উল্টাটা ইন্টিগ্রেশন, বেগ পাবা। বেগকে সময়ের সাপেক্ষে আবার ইন্টিগ্রেট করবা, সরণ ফিরে পাবা। ঠিক আছে? এটা ছিল রৈখিক গতির ক্ষেত্রে। কৌণিক গতির ক্ষেত্রে একই কথা। কৌণিক গতির ক্ষেত্রে থেটা, কৌণিক গতির ক্ষেত্রে থেটা, কৌণিক গতির ক্ষেত্রে ওমেগা, কৌণিক গতির ক্ষেত্রে আলফা। তাহলে আমি যদি থেটাকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো কৌণিক বেগ। কৌণিক বেগকে যদি আরও একবার ডিফারেন্সিয়েট করা হয় তাহলে পাবো কৌণিক ত্বরণ। উল্টা হাঁটো, কৌণিক ত্বরণকে কি করলে কৌণিক বেগ পাওয়া যাবে? ইন্টিগ্রেশন, সময়ের সাপেক্ষে। কৌণিক বেগকে কি করলে থেটা পাওয়া যাবে? কৌণিক সরণ পাওয়া যাবে। ইন্টিগ্রেশন কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। এই তো কথা, এই যে কত কিছু কথা আছে এখানে, বুঝলা? অনেক কথা আছে। ডিফারেন্সিয়েশন করলে আমরা ঢাল পাই, আর ইন্টিগ্রেশন করলে ক্ষেত্রফল পাই। তাহলে সরণ, দেখো ভালো করে খেয়াল করো, সরণ বনাম সময়ের গ্রাফে ঢাল, সরণ বনাম সময়ের গ্রাফের ঢাল বের করলে বেগ পাবো। বেগ বনাম সময়ের গ্রাফের ঢাল বের করলে ত্বরণ পাবো। এবার ত্বরণ বনাম সময়ের গ্রাফের, যদি ত্বরণ বনাম সময়ের গ্রাফে যদি আমরা ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেশন করা মানে ক্ষেত্রফল বের করি, তাহলে বেগ বা বেগের পরিবর্তন পাবো। বুঝতে পারছো? বেগ বা বেগের পরিবর্তন মানে ডেল ভি আর কি, ডেল ভি পাবো, বেগ পাবো বা বেগের পরিবর্তন পাবো আর কি। ঠিক একইভাবে বেগ বনাম সময়ের গ্রাফে যদি ইন্টিগ্রেশন করা হয় মানে ক্ষেত্রফল বের করা হয়, ক্ষেত্রফল, তাহলে সরণের পরিবর্তন পাবো, ডেল এস পাবো। ঠিক একইভাবে এখানে একই কথা প্রযোজ্য। তাহলে ঢাল, থেটা বনাম টি এর গ্রাফে ঢাল হবে হচ্ছে ওমেগা, ওমেগা বনাম টি এর গ্রাফে ঢাল হবে ত্বরণ, আর আলফা বনাম টি এর গ্রাফে ক্ষেত্রফল হবে কৌণিক বেগের পরিবর্তন, ডেল ওমেগা বা ওমেগা। আর ওমেগা বনাম টি এর গ্রাফে ক্ষেত্রফল সেটা হবে ডেল থেটা অর্থাৎ কৌণিক সরণ। এই হচ্ছে কথা। সুন্দর করে এই জিনিসগুলো মাথায় রাখবা, এগুলো মাথায় রাখবা, বহুত এমসিকিউ এখান থেকে হবে।
তাহলে যদি এরকম দিয়ে দিতাম আমি, ধরো আদিতে কোনো কণার কৌণিক সরণ ধরো π/6 রেডিয়ান, আদিতে একেবারে শুরুতে কৌণিক সরণ ধরো π/6 রেডিয়ান। যখন তুমি সময় কাউন্ট করছো তখন কৌণিক সরণ এটা হয়ে আছে। এবার কৌণিক বেগের সমীকরণ ওমেগা ইকুয়াল টু 3t স্কয়ার প্লাস 2t প্লাস 5 এত রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। তো এখন আমাদের বলা হচ্ছে t ইকুয়াল টু 4 সেকেন্ডে কৌণিক সরণ কত। উল্টা কেস, কৌণিক সরণ দিয়ে যদি কৌণিক বেগ বের করতে বলে তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, কৌণিক বেগ দিয়ে যদি কৌণিক সরণ বের করতে বলে কোনো প্যারা নাই তো, ইন্টিগ্রেশন করে দিব। তাহলে কিভাবে করবো আসো, আমাদের বলে দিচ্ছে ওমেগা হচ্ছে 3t স্কয়ার প্লাস 2t প্লাস 5, এটা ওমেগা। তাহলে দেখো আমরা ওমেগার থেটার যে সম্পর্কটা জানি, কি সম্পর্ক, ওমেগা ইকুয়াল টু ডি ডিটি অফ থেটা। তাহলে আমরা এভাবে মানে বহুতভাবে লিখতে পারি। ধরো এভাবে লিখলাম ওমেগা ডেল টি বা ডেল থেটা ডি থেটা, এটা সমান সমান ওমেগা ডিটি। এবার এটার ইন্টিগ্রেশন করব দুই পাশে, এভাবে লিখতে পারি। আবার এভাবে লিখতে পারি ডেল থেটা, এটা সমান সমান থেটা পাওয়া যাবে কি করলে, ওমেগাকে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে, ঠিক আছে। এভাবেও আমরা চাইলে লিখতে পারি, তো আসো এইভাবে যখন লিখছি তখন এইভাবে লিখি। আমি আরেকবার একটু দেখাই, ওমেগা ইকুয়াল টু ডি থেটা ডিটি, ডি ডিটি অফ থেটা আর কি, কোনাকুনি গুণ করো, ডি থেটা ওমেগা ডিটি, দুই পাশে ডিফারেন্সিয়েট করো, এই পাশে ডিফারেন্সিয়েট করো, এই পাশে ডিফারেন্সিয়েট করো। তাহলে ভাই দেখো ডিফারেন্সিয়েট করলে থেটা ইনিশিয়াল আর এই যে থেটা ফাইনাল, তাহলে থেটা ফাইনাল মাইনাস থেটা ইনিশিয়াল কি পার্থক্য না, পরিবর্তন না, এটা হচ্ছে পার্থক্য। এই যে থেটা ফাইনাল মাইনাস থেটা ইনিশিয়াল পার্থক্য। অথবা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি ডেল থেটা, ওকে। এবার ওমেগা ডিটি, ওমেগা হচ্ছে এটা 3t স্কয়ার প্লাস 2t প্লাস 5, ওকে। ডিটি বলো তো লিমিট কত থেকে কত আমার চাইছে, কত কখন, t ইকুয়াল টু 4 সেকেন্ডে। আর আদি মানে t0 ভাইয়া, t0, তাহলে t0 থেকে t4 এই হচ্ছে লিমিট, t0 থেকে t4 এটা হচ্ছে আমার লিমিট। তাহলে এখানে 0 এখানে 4, বুঝলা। তাহলে আসো ডেল থেটা এটা ইকুয়াল টু, নাও এটাকে ইন্টিগ্রেট করো কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে। তাহলে 3t³/3, পাওয়ার 1 বেড়ে যাবে, সেই পাওয়ার দিয়ে ভাগ হবে, 2t²/2 আর 5t, বুঝো তো ইন্টিগ্রেশন। যদি এখন জিজ্ঞেস করো ভাই কেমনে হইলো, তাহলে কিন্তু মনে করো মায়ের হবে 0 থেকে 4, লিমিট বসাই দিবা। ক্যালকুলেটারও করে নেওয়া যায়, এটা ক্যালকুলেটারও করে নিতে পারো, ঘেট ক্যালকুলেটারও করে নিবা, তাও হবে। এবার আসো আমার চাইছে, ভালো করে খেয়াল করো, ডেল থেটাটা অ্যান্সার না, কিন্তু ডেল থেটা কিন্তু অ্যান্সার না, অ্যান্সার হচ্ছে আমার চাইছে 4 সেকেন্ডে কৌণিক সরণ কত। তাহলে 4 সেকেন্ডে যে কৌণিক সরণ, সেই কৌণিক সরণ হচ্ছে এই যে থেটা ফাইনাল, আর ইনিশিয়াল হচ্ছে থেটা ইনিশিয়াল, এই যে ডিফারেন্সটা। তাহলে থেটা ইনিশিয়াল হচ্ছে 0-তে, t0-তে, আর থেটা ফাইনাল হচ্ছে t ইকুয়াল টু 4 সেকেন্ডে। তাহলে মাথায় রাখিও ব্যাপারটা, বুঝলা। তাহলে এটা সমান তাহলে t³ 4³ t² 4² প্লাস 5 ইন্টু টি মানে 4, আর 0 বসালে তো সবগুলাই 0, তাহলে নাই। তাহলে কি হচ্ছে, থেটা ফাইনালটা আমি চাই, তো থেটা ইনিশিয়ালের মান হচ্ছে π/6, এই π/6কে ওই পাশে পাঠায় যোগ করে দিব, তাহলে 4³ প্লাস 4² প্লাস 4×5 = 20, তাহলে 100 যোগ
100 যোগ π/6, 100 যোগ π/6 রেডিয়ান, 100 যোগ π/6 রেডিয়ান। এই 100 কিন্তু রেডিয়ান, 100 যোগ π/6 রেডিয়ান, শেষ, এটাই অ্যান্সার। তাহলে 4 সেকেন্ডে তার কৌণিক সরণ হচ্ছে এইটা, ঠিক আছে। এই 100 কিন্তু রেডিয়ান, এই যে একজন বলছে 130 ধরে মাইর দিব, কিন্তু এটা এটা ডিগ্রি করবা কেন? আমি তো বলে দিছি এটা রেডিয়ান, আর এটাও তো রেডিয়ানে আসবে। কেন রেডিয়ানে আসবে? একক দেখো, রেডিয়ান পার সেকেন্ড, তাহলে এটাও রেডিয়ান, এটাও রেডিয়ান। ওটারে আবার π/6, পাই 180 কে 6 দিয়ে ভাগ করে 30 বানায়, আবার ওটা যোগ করে দিও না, এটা করলে ভুল। 130 লিখলে সে পাবে 0। ভাই ডেল থিটা সমান সমান ইন্টিগ্রেশন অফ ওমেগা লেখা যায় না? ওটাই তো লিখছি। হ্যাঁ অবশ্যই লেখা যাবে, কেন যাবে না? আমি তোমার কি শিখালাম এখানে? এখানে কি শিখালাম? যে ওমেগাকে যদি সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেট করি তাহলে কৌণিক সরণের পরিবর্তন পাবো, কৌণিক সরণের পরিবর্তন পাবো। তাহলে ডেল থিটা ইন্টিগ্রেশন অফ ওমেগা ডিটি অবশ্যই লিখতে পারবা, কোনো ব্যাপার না। এই লাইনটাই তো লিখছি, আলাদা কিছু লিখছি? বলো, এই লাইনটাই তো লিখছি, নতুন কিছু তো লিখি নাই। ওকে ওকে, গুড, ভেরি গুড। এবার আসো 3 নম্বর। একটি কণা 3 মিটার ব্যাসার্ধের, 3 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে মিনিটে 10 বার ঘুরে, 10 বার ঘুরে এর রৈখিক ও কৌণিক বেগ নির্ণয় করো। এর রৈখিক ও কৌণিক বেগ নির্ণয় করো, এটা চাইছে, ঠিক আছে। একটা কণা ঘুরতেছে বৃত্তাকার পথে, ঠিক আছে। এইটা হচ্ছে বৃত্তাকার পথের রেডিয়াস, কত? 3 মিটার, 3 মিটার। তো কণাটা ঘুরতেছে, এই যে কণাটা, এই কণাটা ঘুরছে, এভাবে ঘুরছে মিনিটে 10 বার, মানে 1 মিনিটে, মানে 1 মিনিটে, 1 মিনিটে কয়বার? 10 বার, 10 বার। দেখো তোমাকে আমি একটু ওমেগার আদ্য প্রান্ত শিখাই। কৌণিক বেগ ওমেগা, কৌণিক বেগ ওমেগা, এই ওমেগার হিসাব নিকাশটা একটু শিখাই। কতগুলো সূত্র আছে ওমেগার? 4টা সূত্র আছে, 4টা। ওমেগা ইকুয়াল টু, দেখো ওমেগা ইকুয়াল টু 2π/t, 2π/t একটা সূত্র, জানি না কেন দেখছি না আজকে। ওমেগা ইকুয়াল টু 2π/t দেখলাম না। ধরো কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, বৃত্তাকার পথে ঘুরছে, বৃত্তাকার পথে সমকৌণিক বেগ নিয়ে ঘুরছে, সমকৌণিক বেগ নিয়ে ঘুরছে। পুরো একবার যদি ঘুরে আসে তাহলে পুরো একবার ঘুরে আসতে সময় হচ্ছে t, আর পুরো একবার ঘুরে আসলে কৌণিক সরণ হচ্ছে 2π, কৌণিক সরণ। তো পুরো একবার ঘুরে আসতে সময় হচ্ছে বড় হাতের t। আচ্ছা, তাহলে এইখান থেকে এইখানে যাবে কত সময়? t/2 সময়। তাহলে তখন কি পুরো পথ ঘুরবে? তখন কৌণিক সরণ পাই, আর মানে এইটুকু হবে π/2, π/2। তাহলে π/2 মানে কত হবে? পাই। π/2 মানে কত হবে? এটা হবে পাই। তাহলে এই পয়েন্টে আসলে এটা হচ্ছে তার কৌণিক সরণ, এটা হচ্ছে সময়। যদি ঘুরে এখান থেকে এখানে যায় তাহলে তো পুরো পথের 4/1 ভাগ, তাহলে পুরো সময়ের 4/1 ভাগ, দ্যাট মিনস এটা t/4। তাহলে এখানে যদি t/4 হয় তাহলে এই পয়েন্টে তার কৌণিক সরণ কী হবে জানো? কৌণিক সরণ হবে π/2, 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 2π এর 4/1 ভাগ মানে π/2। তাহলে এখানে তখন হবে π/2, এটা হবে তখন π/2। এখানে যদি থাকে তাহলে হবে 3t/4, 3t/4, π/2, 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 তাহলে 3π/2। এবার তুমি দেখো, তুমি যে কোনো পয়েন্টের কৌণিক সরণকে সময় দিয়ে ভাগ দাও, তুমি 2π/t পাবা। যে কোনো পয়েন্টের প্রত্যেকটা পয়েন্টের সময় কৌণিক সরণ, সময় কৌণিক সরণ, সময় কৌণিক সরণ, সময় কৌণিক সরণ লিখছি। তুমি কৌণিক বেগ বের করো, তোমার যেটা খুশি ভাই, যেটা খুশি। মূল সূত্র হচ্ছে ডেল থিটা বাই ডেল টি। তুমি বসাও, এবার ডেল থিটা বসাও। ধরো এখান থেকে এখানে আসছে, তাহলে ডেল থিটা হচ্ছে π/2, বসাও π/2, আর ডেল টি হচ্ছে t/4, ডেল টি হচ্ছে t/4 নাও। তাহলে π/4 চলে গেল উপরে, আর নিচে t × 2, 2 4 কাটাকাটি করে উপরে 2, তাহলে 2π/2, 2π/t হয়েছে। দেখো 2π/t হয়েছে কিনা?
যে কোনো পয়েন্ট নাও, এই পয়েন্ট নিবা 2π/t, এই পয়েন্ট নিবা, এই পয়েন্ট নিলে দেখো এই যে π/π/2, তাহলে 2 চলে গেল উপরে, 2π/t। দেখো যে কোনো পয়েন্ট নাও, তাহলে কৌণিক বেগের একটা সুন্দর সূত্র আমরা পাইলাম, যে কৌণিক বেগের সূত্র হচ্ছে 2π/ω = 2π/t। এবার ছোটবেলায় পড়ছিলাম, কি পড়ছিলাম ছোটবেলায়? ft = 1, টি পর্যায়কাল, f হচ্ছে কম্পাঙ্ক, টি পর্যায়কাল, f হচ্ছে কম্পাঙ্ক, পড়ছিলা কিনা বলো? ft = 1 পড়ছিলা? ft = 1 পড়ছিলা? তাহলে ft = 1 হলে 1/t = কি? 1/t = কি? কম্পাঙ্ক, দ্যাট ইজ 2πf। এবার কম্পাঙ্কেরও আর একটা সুন্দর সূত্র আছে, f কে আরেকটু সুন্দর করে ভাঙা যায়। কিভাবে ভাঙা যায়? মনে করো বৃত্তাকার পথে ঘুরছে, তো বৃত্তাকার পথে ঘুরছে, টি সময়ে ঘুরে আসছে n সংখ্যক বার। কম্পাঙ্ক মানে কি? একক সময়ে কয়বার, একক সময়ে কয়বার, এটা হচ্ছে কম্পাঙ্ক। টি সময়ে n বার ঘুরে, n বার। একক সময়ে কয়বার, একক সময়ে, তাহলে কম্পাঙ্ক f, একক সময়ে কয়বার, n/t। তাহলে f এর জায়গায় বসাই দিতে পারি 2πn/t। তাহলে এই আর একটা সূত্র, v = ω আর ω = v/r, এই আর একটা সূত্র। এই হচ্ছে ওমেগা সমাচার, ঠিক আছে? এটা হচ্ছে ওমেগা সমাচার, বুঝলা? মাথায় রাখি। তো এবার আসো, ম্যাথ তো খুব সহজ, আমাদের বলছে কৌণিক বেগ আর রৈখিক বেগ বের করো। তাহলে আসো, ম্যাথ খুবই সহজ, ম্যাথ হচ্ছে এতটুকু, কৌণিক বেগ ওমেগা, তাহলে ω = কোন সূত্রটা লিখবো? বলছে মিনিটে 10 বার ঘুরে, তাহলে এই সূত্রটা খাটাবো 2πn/t একবারে, তাহলে 2πn/t, 2πn/t। তাহলে 2π কয়বার? 10 বার, মিনিটে মানে 60 সেকেন্ডে, ঠিক আছে? 2π 10 বার কত কত সেকেন্ডে? 60 সেকেন্ডে। তাহলে 0 0 কেটে দাও, উপরে 2π নিচে 6, তাহলে π/3, π/3 এত রেডিয়ান পার সেকেন্ড, এই যে π/3 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তারপরে আসো 2 নম্বর, রৈখিক বেগ কত? কৌণিক বেগ পেয়ে গেলে রৈখিক বেগ কিছুই না, v = ω, শেষ। ওমেগা কত? ওমেগা হচ্ছে π/3, আর কত? আর এর মান হচ্ছে কই, এই যে 3, আর এর মান 3 কাটাকাটি, তাহলে পাই মিটার পার সেকেন্ড, মানে 3.1416 মিটার পার সেকেন্ড। অনেকে না খুব কনফিউশনে ভোগে, ভাই পাই মানে কখন 180 বসাবো, আর পাই মানে কখন 3.1416 বসাবো। কি কনফিউশন আছে? কনফিউশন করার কিছু নাই, কনফিউশন করার কিছু নাই। শোনো, যদি সাইন সামথিং, কস সামথিং, ট্যান সামথিং, এরকম সাইন কস ট্যান সেক কোসেক, এর পরে যদি ব্র্যাকেটের মধ্যে তুমি দেখো পাই জাতীয় কিছু আছে, সে হচ্ছে 180, সে হচ্ছে রেডিয়ান, ঠিক আছে? কিন্তু এরকম ভাবে আছে, ধরো এই যে π/3, এই যে π/3 এরকম ভাবে আছে, তাহলে এইখানে বসাবা 3.1416। খবরদার এখানে কিন্তু 180 বসাবো না। কোন নেই, আছে কোন? সাইন আছে, নেই, তাহলে 180 খবরদার বসাবো না, তখন মান বসাবা 3.1416। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? বলো। সাইনের পরে পাই আছে, কজের পরে পাই আছে, হ্যাঁ, সেকের পরে পাই আছে, এরকম থাকলে বুঝতে হবে ওই পাই হচ্ছে 180 ডিগ্রি বা পাই রেডিয়ান, তখন ওইভাবে হিসাব করবা, 180 বসাবা। ঠিক আছে, গুড। 2πn/t এই থিওরি কি ডিরেক্ট ইউজ করা যাবে? 100 বার যাবে, 1000 বার যাবে, কেন যাবে না? এবার আসো, খুব জনপ্রিয় একটা ম্যাথ প্রবলেম আমরা সলভ করব, ঘড়ির। বলা হচ্ছে একটি ঘড়ির মিনিটের, সেকেন্ডের ও ঘন্টার কাটার কৌণিক বেগ বের করো, কৌণিক বেগ নির্ণয় করো, কৌণিক বেগ নির্ণয় করো। মিনিটের কাটা, ঘন্টার কাটা, সেকেন্ডের কাটা, তিনটা, ঠিক আছে? মিনিটের, সেকেন্ডের, ঘন্টার, ঘড়ি এটা। 12, 3, 6, 9, 1, 2, 4,
5 7 7 8 10 11, তাই না? ঘড়ির সেকেন্ডের কাঁটাটা একটু বড় হয়, ঘড়ির সেকেন্ডের কাঁটাটা একটু বড় হয়, এই যে সেকেন্ডের কাঁটা পাতলা চিকন কিন্তু একটু বড় হয়। এটা হচ্ছে মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা। আর এইটা হচ্ছে ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটাটা ছোট হয় এবং বেশি মোটা হয়, ঘন্টার কাঁটাটা একটু বেশি মোটা হয়। এটা হচ্ছে ঘন্টার কাঁটা। কি হয়েছে? ঘড়ি হয়েছে, সুন্দর একটা ঘড়ি। ওকে, এইবার আসো, এই তিনটা কাটার জন্যই আমরা কৌণিক বেগ বের করব। প্রথমে আসো সেকেন্ডের কাটা দেখি, সেকেন্ডের কাটা দিয়ে শুরু করি। সেকেন্ডের কাটা, তাহলে সেকেন্ডের কাটার কৌণিক বেগ ওমেগা, ওমেগা সূত্র 2π/t, 2π/t। টি পাবো বিধায় আমি টিটা 2π/t সূত্রটা ব্যবহার করছি। একটা সেকেন্ডের কাটা একবার ঘুরে আসবে, বলো একটা সেকেন্ডের কাটা একবার ঘুরে আসতে কত সময় লাগে? পর্যায়কাল কত সেকেন্ডের কাটার পর্যায়কাল? বলো 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 বলো, সেকেন্ডের কাটার পর্যায়কাল। তাহলে 2π/t এর মান বসাবা সেকেন্ডের কাটার ক্ষেত্রে। সেকেন্ডের কাটা একবার ঘুরে আসতে কত সময় লাগবে? সেকেন্ডের কাটা একবার ঘুরে আসতে সময় লাগে 1 মিনিট 60 সেকেন্ড, মানে 1 মিনিট মানে 60 সেকেন্ড আর কি। তাহলে কতক্ষণ লাগে? 60 সেকেন্ড লাগে, বুঝলা? 60 সেকেন্ড। তাহলে দেখো, খেয়াল করো, এই যে 2π ডিভাইডেড বাই টি, টি হচ্ছে 60, তাহলে 2π ডিভাইডেড বাই টি, তো এই টি হচ্ছে সেকেন্ড, উপরে রেডিয়ান পার সেকেন্ড, তাহলে এটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, এটা π/30 রেডিয়ান পার সেকেন্ড। তো এটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি, এটাকে কিন্তু এভাবে লিখতে পারি 2π/t। তো আচ্ছা, 2π/t এর মানটা 1 মিনিট বসাবো, সমস্যা কি? 1 মিনিট, তাহলে তখন রেডিয়ান পার মিনিট, সমস্যা নেই। তাহলে 2π রেডিয়ান পার মিনিট, কোনো সমস্যা নেই। তাহলে সেকেন্ডের কাটা গেল, 2 মিনিটের কাটা, মিনিটের কাটা, মিনিটের কাটার ওমেগা 2π/t, দেখি বুঝে বুঝে বসাই। 2π ডিভাইডেড বাই টি, মিনিটের কাটা, এই যে সবুজটা একবার ঘুরে আসবে, তাহলে একবার ঘুরে আসে মানে এখান থেকে ঘুরে 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 এইখানে আসবে। তো মিনিটের কাটা একবার ঘুরে আসতে কত সময় লাগে? কত সময় লাগে মিনিটের কাটা একবার ঘুরে আসতে? কত সময় লাগে? মিনিটেরটা, ঘন্টার নাটা কিন্তু মিনিটেরটা, সেকেন্ডের কাটা না, মিনিটের কাটা। এইটা একবার ঘুরে আসতে সময় লাগে 1 ঘন্টা, 1 ঘন্টা, বুঝলা? 1 ঘন্টা 60 মিনিট 3600 সেকেন্ড, সব কিছুই কারেক্ট। 1 ঘন্টা 60 মিনিট 3600 সেকেন্ড, তিনটাই কারেক্ট। তাহলে 1 ঘন্টা যদি লিখি, তাহলে 2π রেডিয়ান পার আওয়ার, কোনো সমস্যা নেই, এটা লেখা যাবে। কেউ যদি বলে না ভাই পছন্দ হয়নি, এটা লিখতে চাই না, তো কি লিখবা? 2π/t, তো টি বসাবে সে হচ্ছে মিনিটে, আচ্ছা তাহলে ভাই 60 মিনিট, তাহলে উপরে রেডিয়ান নিচে মিনিট, তাহলে তখন একক হবে রেডিয়ান পার মিনিট, তাহলে π/30 রেডিয়ান পার মিনিট। এবার আর একটা কাজ করা যায়, কেউ যদি বলে ভাই আমরা এভাবে লিখবো, উপরে বসাবো 2π আর নিচে বসাবো হচ্ছে, ঘন্টাতে বসাইছি, মিনিটে বসাইছি বা সেকেন্ডে, তাহলে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড, তাহলে এত রেডিয়ান পার সেকেন্ড, তাহলে π/1800 রেডিয়ান পার সেকেন্ড। এই বুঝলা, সবগুলোই কারেক্ট। তারপর আসো, বাকি থাকলো 3 ঘন্টার কাটা, ঘন্টার কাটা, তাহলে ঘন্টার কাটার জন্য ওমেগা 2π/t, তাহলে ঘন্টার কাটা 24 ঘন্টা, সহজ জিনিস, একবার ঘুরে আসবে। কয় ঘন্টা? 24 ঘন্টা, 12 ঘন্টা, 12, 24 বসাবে অনেকে, এটা কিন্তু ভুল, 12 ঘন্টা। তাহলে 2π ডিভাইডেড বাই 12 ঘন্টা,
তাহলে 2 পাই ডিভাইডেড বাই 12 ঘন্টা বসালে রেডিয়ান পার আওয়ার, তাহলে পাই বাই 6 রেডিয়ান পার আওয়ার, আওয়ারে গেল। তারপরে কেউ যদি বলো না ভাই এটা করব না, তো কি করবা? যে ভাই মিনিটে বসাবো, তাহলে 2 পাই ডিভাইডেড বাই 12 ঘন্টাকে মিনিট করো, 1 ঘন্টায় 60 মিনিট, তাহলে 12 ঘন্টায় 12 গুণ 60, 12 গুণ 60 720 রেডিয়ান পার মিনিট। তাহলে পাই ভাগ 720 ভাগ 2 360, পাই ভাগ 360 রেডিয়ান পার মিনিট। আর একটা ওমেগা ইকুয়াল টু ভাই সেকেন্ডে বসাবো 2 পাই বাই টি, তাহলে 2 পাই সেকেন্ডে, সেকেন্ডে বলো কত হবে? সেকেন্ডে হচ্ছে দেখো 12 ঘন্টা, তাহলে 12 ঘন্টা, সেই 12 ঘন্টাকে আমি প্রথমে 60 মিনিট করলাম, 720 মিনিট, প্রত্যেক মিনিট আবার 60 সেকেন্ড, তাহলে 43,200 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে 43,200কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে পাই ভাগ 21,600 রেডিয়ান পার সেকেন্ড। বুঝলা? তাহলে যত উত্তর হইতে পারে সব সব লিখে দিলাম। এইবার বলো দেখি কে বেশি বুদ্ধিমান, দেখি আমি। আমার বাসায় ঘড়ির যে কাটা, ঘন্টার কাটা, তার কৌণিক বেগ বেশি নাকি তোমার বাসার ঘড়ির কাটার কৌণিক বেগ বেশি? বলো বলো, আমার বাসার ঘন্টার কাটার কৌণিক বেগ বেশি নাকি তোমার বাসার ঘন্টার কাটার কৌণিক বেগ বেশি? সমান, দুনিয়ার সবার। ঠিক আছে, এটা ভেবে তুমি মনে করো একটু গর্ববোধ করতে পারো। ধরো তুমি তোমার বাসায় যে ঘড়ি, ঠিক আছে, তার ঘড়ি, সেই ঘড়ির কাটার ঘন্টার, মিনিটের, সেকেন্ডের কাটার কৌণিক বেগ যা, মনে করো আমেরিকার প্রাইম মিনিস্টারের ঘড়ির ঘন্টার কাটা, মিনিটের কাটা, সেকেন্ডের কাটার কৌণিক বেগ তাই। কি কথা বুঝছো? তাহলে দেখছো সেম, কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। ঠিক আছে, হ্যাঁ, জায়েদ খানের ঘড়িরও তাই। জায়েদ খানের ঘড়িরও ঘন্টার কাটা, মিনিটের কাটা, সেকেন্ডের কাটার কৌণিক বেগ আমার বাসার ঘড়ির যেটা আছে তার প্রত্যেকটা কাটার কৌণিক বেগের সমান। ওকে, ঠিক আছে। ডিজিটাল ঘড়ি না রে পাগলা, এগুলা কাটার ঘড়ি ঘুরবে তো, ডিজিটাল ঘড়িতে তো, হ্যাঁ ডিজিটাল ঘড়িতে তো হবে না। এবার আসো দেখি, একটি সেকেন্ডের কাটার, একটি ঘড়ির সেকেন্ডের কাটার, একটি ঘড়ির সেকেন্ডের কাটার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, এর প্রান্তের ও মধ্যবিন্দুর, প্রান্তের ও মধ্যবিন্দুর, প্রান্তের ও মধ্যবিন্দুর রৈখিক বেগ নির্ণয় করো, রৈখিক বেগ নির্ণয় করো। ঠিক আছে, ঘড়ির সেকেন্ডের কাটা, একটা ঘড়ি বড় করে রাখলাম, এই ঘড়ির এটা হচ্ছে ধরো সেকেন্ডের কাটাটা, এই সেকেন্ডের কাটার দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। এবার এর প্রান্তের, একেবারে প্রান্ত, এটা প্রান্ত, এই প্রান্ত বিন্দুর রৈখিক বেগ বের করতে বলছে, আবার মধ্যবিন্দুর রৈখিক বেগ বের করতে বলছে। শোনো, দুনিয়ার সকল ঘড়ির সেকেন্ডের কাটার কৌণিক বেগ সেম, বাট রৈখিক বেগ, রৈখিক বেগ ওই কাটার বিভিন্ন পয়েন্টের বিভিন্ন রকম। রৈখিক বেগটা কিন্তু আলাদা আলাদা। এই যে কাটাটা আছে না, এই কাটার এই পয়েন্টের রৈখিক বেগ, এই পয়েন্টের রৈখিক বেগ, এই পয়েন্টের রৈখিক বেগ, এই পয়েন্টের রৈখিক বেগ, সব পয়েন্টের রৈখিক বেগ কিন্তু সমান না, রৈখিক বেগ কিন্তু আলাদা আলাদা। কেন? কারণ ভি ইকুয়াল টু যে ওমেগা আর, তাই ভি ইকুয়াল টু ওমেগা আর, ওমেগা সেম, বাট এই পয়েন্টের জন্য আর এটা, আর এই পয়েন্টের জন্য আর এটা। তাহলে প্রান্তের কোন কণার যত প্রান্তে থাকবে, যত দূরে থাকবে, ঘূর্ণন অক্ষ থেকে, সেন্টার থেকে যত দূরে কণাটা অবস্থান করবে, ঠিক আছে, তার আর এর মান তত বেশি, তার রৈখিক বেগ ভি এর মান তত বেশি, বাট ওমেগা সেম। এই পয়েন্টের কৌণিক বেগ বলি আর এই পয়েন্টের কৌণিক বেগ বলি, কৌণিক বেগ ওমেগা সেম, কৌণিক বেগটা ওমেগা সেম, কিন্তু রৈখিক বেগটা সেম না।
তাহলে সেন্টার থেকে যত দূরে থাকবে তার ব্যাসার্ধ ভেক্টর বা রেডিয়াস ভেক্টরের মান যত বেশি হবে তাহলে তার রৈখিক বেগটা তত বেশি হবে। বুঝতে পারলা? তো চলো বের করে ফেলি। তাহলে প্রথমে আসো প্রান্ত বিন্দুতে। এক, প্রান্ত বিন্দুর রৈখিক বেগ। প্রান্ত বিন্দুর রৈখিক বেগ ভি ইকুয়াল টু ওমেগা আর, ওমেগা 2π/t ইন্টু আর। তাহলে 2π কোন কাটা? সেকেন্ডের কাটা। তাহলে সেকেন্ডের কাটা একবার ঘুরে আসতে সময় লাগে 60 সেকেন্ড। তাহলে নিচে 60 সেকেন্ডই বসাবো। ঠিক আছে, আমরা এখন ম্যাথ করতেছি, সবসময় এসআই একক নিয়েই করবো, সেকেন্ডে। তাহলে 2π ডিভাইডেড বাই 60 সেকেন্ড ইন্টু আর এর মান কই? প্রান্তে। তাহলে প্রান্ত হলে আর এর মান 3 সেন্টিমিটারই হবে। প্রান্ত হলে আর এর মান 3 সেন্টিমিটারই হবে। তাহলে 0.03। ঠিক আছে, উপরে 2π রেডিয়ান, নিচে 60 সেকেন্ড, আর এটা হচ্ছে মিটারে। তাহলে মিটার পার সেকেন্ডে চলে আসবে। তাহলে 2 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 60 ইন্টু 0.03। দেখি তোমাদের সাথে আমার মিললো কিনা? 0.003 মিলছে। কই? হ্যাঁ, 0.0031416 এত মিটার পার সেকেন্ড। ওকে, এবার 2 নম্বর মধ্যবিন্দুর রৈখিক বেগ। মধ্যবিন্দুর রৈখিক বেগ ভি ইকুয়াল টু ওমেগা আর। তাহলে ভি ইকুয়াল টু ওমেগা আর 2π বাই আবার টি ইন্টু আর। তো ভাইয়া এবার আর বসবে এইটুকু, মধ্যবিন্দু হলে আর হবে এইটুকু। তাহলে সেই ক্ষেত্রে আর এর মান হবে 3 অর্ধেক 1.5 সেন্টিমিটার। 1.5 সেন্টিমিটার। তাহলে 2π ডিভাইডেড বাই 60 ইন্টু আর 1.5 ডিভাইডেড বাই 100 0.015 ইন্টু 2 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 60। আগেরটাকে 2 দিয়ে ভাগ দিয়ে দিলেই হয়ে যাবে। 0.00157 এত মিটার পার সেকেন্ড। শেষ। তাহলে বুঝতে পারলা রৈখিক বেগ সব জায়গায় সমান না। রৈখিক বেগ কিন্তু এক এক পয়েন্টের এক এক রকম। রৈখিক বেগটা এক এক পয়েন্টের এক এক রকম। ঠিক আছে? একটি চাকতি মিনিটে 50 বার ঘুরছে। একটি চাকতি মিনিটে 50 বার ঘুরছে। চাকতির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। প্রান্তের কোনো বিন্দুর রৈখিক বেগ নির্ণয় করো। প্রান্তের কোনো বিন্দুর রৈখিক বেগ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে বলো তো পারবো কিনা? এই যে একটা চাকতি, এই যে চাকতি, তো এই চাকতিটা ঘুরছে। তাহলে এর কৌণিক বেগ আমরা পারবো বের করতে। মিনিটে 50 বার ঘুরছে। এবার একটু একবারে করবো, একেবারে প্রান্তের চাইছে। এই প্রান্তের এই বিন্দুর রৈখিক বেগ কত? প্রান্তের এই বিন্দুর রৈখিক বেগ কত? দেখো, যত কর্নারে থাকবে রৈখিক বেগ কিন্তু তত বেশি হবে। যত কর্নারে থাকবে রৈখিক বেগ কিন্তু তত বেশি। যদি মাঝখানের এই পয়েন্টের কথা বলতাম, রৈখিক বেগ কিন্তু একটু কম। মাঝখানে ধরো এই কণাটা ঘুরছে এরকম একটা বৃত্তাকার পথে, এখানে রৈখিক বেগটা কম। আর এই কণাটা ঘুরছে এরকম একটা বৃত্তাকার পথে, এখানে রৈখিক বেগটা বেশি। তাহলে যত দূরে থাকবে তত রৈখিক বেগ বেশি হবে। তো আমাদের প্রান্তেই তো বলছে, তাহলে প্রান্তের কণার রৈখিক বেগ ধরো এটাই চাইছে ভি। তাহলে ভাইয়া ভি ইকুয়াল টু ওমেগা আর। তাহলে ভি ইকুয়াল টু ওমেগা আর 2πn/t ইন্টু আর।
তাহলে 2 পাই কয়বার মিনিটে 50 বার, তাহলে উপরে 50। দেখছো কখন কোন সূত্র খাটাচ্ছি? 2 পাই n বাই টি মিনিটে 50 বার, তাহলে নিচে মিনিট 60 সেকেন্ড, 1 মিনিট 60 সেকেন্ড গুণ আর 5 সেন্টিমিটার 0.05, তাহলে মিটার পার সেকেন্ড চলে আসবে। 2 গুণ 3.1416 গুণ 50 গুণ 0.05 ডিভাইডেড বাই 60, 0.2618 এত মিটার পার সেকেন্ড। দেখি একটা জিনিস একটু ফিল করো তো, মনে করো এরকম একটা চাকতি ঘুরছে, বিশাল বড় এরকম একটা চাকতি ঘুরছে। হ্যাঁ, এই যে চাকতিটা, এবার মনে করো এই চাকতির উপর এই পয়েন্টে দাঁড় করাই দিছি হচ্ছে, ধরো জায়েদ খানকে, ঠিক আছে, এই পয়েন্টে জায়েদ খানকে দাঁড় করাই দিছি, এই পয়েন্টে, এই চাকতির উপর। আর এই পয়েন্টে দাঁড় করাই দিছি মনে করো অনন্ত জলিলকে। এই পয়েন্টে অনন্ত জলিলকে দাঁড় করাই দিছি মনে করো। বলো তো কে বেশি ভয় আছে? বলো বলো বলো, কে বেশি ভয় আছে? চাকতিটা ভন ভন করে ঘুরতেছে, জলিল বেশি ভয় আছে, কারণ জলিলের কি বেশি? দুটোর বলো, কৌণিক বেগ কিন্তু সবার সমান, এরও ওমেগা, এরও কিন্তু ওমেগা, ঠিক আছে, কৌণিক বেগ কিন্তু সমান। বাট এ যে বৃত্তাকার পথে ঘুরছে, সেটা হচ্ছে এইটা, আর এ যে বৃত্তাকার পথে ঘুরছে সেটা হচ্ছে এইটা। তাহলে কার বৃত্তাকার পথের রেডিয়াসটা বেশি? কার? জলিলের, ঠিক আছে, জলিলের বৃত্তাকার পথের রেডিয়াস বেশি। তাহলে জলিলের এটা আর, ঠিক আছে, এটাকে বললাম ধরো R1, আর জায়েদ খানের এটাকে বললাম R2। তাহলে R1 ইজ গ্রেটার দেন R2, তাহলে V ইকুয়াল টু ওমেগা আর, তাহলে V1 ইজ গ্রেটার দেন V2। তাহলে যে ঘূর্ণন অক্ষ থেকে যত দূরে অবস্থান করবে তার রৈখিক বেগ তত বেশি হবে। ওকে, ঠিক আছে, গুড। এবার আসো, এইবার আমরা অনেকগুলো সূত্র লিখবো, বুঝছো, অনেকগুলো সূত্র লিখবো, বাট এই সূত্রগুলো তুমি আগে জানতাই না, বাট সূত্র লেখার পরে তুমি মনে করবা যে দুনিয়ার সবচেয়ে সহজ সূত্র। তাহলে সুন্দর করে একটা চার্টের মতো করো, একটা সুন্দর চার্টের মতো করো। এতগুলো মনে হয় লাগবে না, তারপরে নিয়ে নিলাম। দেখো এবার এই সাইডে হবে রৈখিক গতি, এই সাইডে হবে কৌণিক গতি। যে রৈখিক গতি পারে তার কাছে কৌণিক গতি ডাল ভাত। রৈখিক গতিতে রৈখিক গতিতে সরণকে আমরা এস দিয়ে, এক্স দিয়ে, ডি দিয়ে লিখি। কৌণিক গতির ক্ষেত্রে সেই জায়গাটা দখল করে থেটা। রৈখিক গতির ক্ষেত্রে বেগ, রৈখিক গতির ক্ষেত্রে বেগ, এই বেগকে আমরা ভি দিয়ে লিখি। কৌণিক গতির ক্ষেত্রে এই জায়গাটা দখল করে ওমেগা।
রৈখিক গতির ক্ষেত্রে ত্বরণকে আমরা এ দিয়ে লিখি, কৌণিক গতির ক্ষেত্রে এই জায়গাটা দখল করে আলফা। রৈখিক গতির ক্ষেত্রে আমরা সময়কে টি দিয়ে লিখি, কৌণিক গতির ক্ষেত্রে সময়কে টি দিয়ে লিখি। সরণকে থেটা দিয়ে লিখি, কৌণিক গতির ক্ষেত্রে সরি সরণকে রৈখিক গতির ক্ষেত্রে এস দিয়ে লিখি। ও আচ্ছা, এটা তো লিখছি, সরি, সরণ তো লিখছি। সরণ বেগ গেল ত্বরণ, সরণ গেল বেগ গেল ত্বরণ। আচ্ছা, এবার বল, ধরো বল, বলকে এফ দিয়ে লিখি। বলের জায়গা দখল করে হচ্ছে টর্ক, বলের জায়গা দখল করে টর্ক, টাও দিয়ে লিখি। এখানে মনে করো এবার কৌণিক গতি সূত্রগুলো লিখি। ভি ইকুয়াল টু, আরও অনেক সূত্র আছে এখন যেগুলো আমাদের লাগবে। ভি ইকুয়াল টু ভাই আমাদের কি সূত্র, ইউ প্লাস এটি। এই সূত্রটা ভি এর জায়গায়, ভি শেষ বেগ ছিল, শেষ কৌণিক বেগ, ইউ আদি বেগ ছিল, আদি কৌণিক বেগ, ওমেগা ওমেগা নট, ভি ওমেগা, ইউ ওমেগা নট, এ আলফা, টি এর জায়গায় টি। দেখো নতুন সূত্র হয়ে গেল একটা, বুঝলাম, নতুন একটা সূত্র হয়ে গেল। কৌণিক ত্বরণ, তারপরে শেষ আদি কৌণিক বেগ, শেষ কৌণিক বেগ। এস ইকুয়াল টু আমরা জানি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে কৌণিক গতির জন্য আমরা জানতে হবে আমাদের থেটা, এস এর জায়গা দখল করবে থেটা, ইউ ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। তারপরে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এখানে থেটা ইকুয়াল টু হবে ওমেগা প্লাস ওমেগা নট ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা থেটা। বুঝছো? দেখো কতগুলো সূত্র লিখে ফেললাম। আসলে তোমার একটা ফ্রি সূত্র দিই, টি তম সময়ের অতিক্রান্ত দূরত্ব এস টি এইচ, এটা ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। তাহলে এখানে কি হবে, থেটা তম সময়ে অতিক্রান্ত দূরত্ব, মানে থেটা তম না, সরি টি তম সময়ে অতিক্রান্ত কৌণিক সরণ থেটা টি এইচ, এটা ইকুয়াল টু হবে ওমেগা নট প্লাস হাফ আলফা 2t মাইনাস 1। ওকে, সমবেগের ক্ষেত্রে আমরা লিখতাম এস ইকুয়াল টু ভিটি, সমবেগের ক্ষেত্রে। তাহলে সমকৌণিক বেগের ক্ষেত্রে তুমি লিখবা থেটা ইকুয়াল টু ওমেগা টি, সমকৌণিক বেগের ক্ষেত্রে, তাই না? দেখছো কত সুন্দর। বলো এই সূত্রগুলা কে মুখস্থ করবে, দেখি হাত তোলো যে ভাই আমার মুখস্থ করা লাগবে এই সূত্রগুলা, আমি পারবো না, আমার মুখস্থ করা লাগবে। করবা কেউ, মুখস্থ করবা নাকি সূত্র? ঠিক আছে, খুবই সহজ সূত্র। এবার আসো দেখি তো এই সূত্রের ম্যাথ পারি কিনা। তুমি যদি গতিবিদ্যা অধ্যায়ের এই সূত্রের ম্যাথ পারো, তাহলে তুমি এখন এই সূত্রের ম্যাথ পারতে তোমার হবেই। দেখো তো আমরা পারি কিনা। আসো, বলা হচ্ছে একটি বৈদ্যুতিক পাখা, একটা বৈদ্যুতিক পাখা মিনিটে 1200 বার ঘুরে। মিনিটে কয়বার? 1200 বার ঘুরে। সুইচ বন্ধ করার 3 মিনিট পর পাখাটি থেমে যায়। 3 মিনিট পর পাখাটি থেমে যায়। তো প্রশ্ন হচ্ছে থেমে যাওয়ার আগে কতবার ঘুরবে, থামতে কত সময় লাগবে? থামতে সময় তো দিয়েই দিছি, 3 মিনিট পর পাখাটি থেমে যায়। থামতে কৌণিক ত্বরণ চাইতে পারে, কিন্তু আসলে কি থামতে কৌণিক ত্বরণ? থামতে কৌণিক মন্দন। তাহলে থামতে কৌণিক ত্বরণ এবং থামার আগে কতবার ঘুরবে? থামার আগে ঘুরবে কতবার? থামার আগে কতবার ঘুরবে? থামার আগে কতবার ঘুরবে? কোশ্চেন। আগের স্লাইডটা একবার একটু দেখবা, দেখো কত সুন্দর। দেখো 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 কত সুন্দর। বিউটিফুল। হ্যাঁ,
সো বিউটিফুল, সো এলিগেন্ট, তাই না? জাস্ট লুকিং লাইক এ ওয়াও। হ্যাঁ, নাও এবার আসো, এই ম্যাথটা করে ফেলো, সুন্দর ম্যাথ, এটাও কিউট, ঠিক আছে, বিউটিফুল ম্যাথ। একটি বৈদ্যুতিক পাখা মিনিটে 1200 বার ঘুরে, ভালো কথা। সুইচ বন্ধ করার 3 মিনিটের মাথায় পাখাটা থেমে গেছে। এই যে পাখাটা থামলো না, এই পাখাটা থামতে একটা কৌণিক মন্দন প্রযুক্ত হয়েছে, ফলে পাখাটা থেমে গেছে, না হলে পাখাটা থামতো না, না হলে পাখাটা থামতো না। এবার বলতেছে যে থামতে কৌণিক ত্বরণ কত এবং থামার আগে কতবার ঘুরবে। শোনো এবার তুমি ভালো করে শোনো, তুমি আমাকে বলো তো, এই ম্যাথটা তুমি করে দিতে পারতো আমাকে? একটা গাড়ি 12 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, 12 মিটার পার সেকেন্ড বেগে চলছে একটা গাড়ি, ঠিক আছে? গাড়িটা 3 মিনিটের মাথায় গাড়িটা থেমে গেল, 3 মিনিটের মাথায় গাড়িটা থেমে গেল, বল দিয়ে গাড়িটাকে 3 মিনিটের মাথায় থামানো হলো। তাহলে থামার আগে অতিক্রান্ত দূরত্ব এস কত বের করবা, আর থামার জন্য কৌণিক মন্দন কত প্রযুক্ত হয়েছে সেটা বের করবা। দেখি বলো তো এই ম্যাথটা পারবা কিনা। ইউ আদি বেগ, ভি শেষ বেগ, টি এত, তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। বলো পারা যাবে কিনা? ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, ভি এর মান, ইউ এর মান, ভি এর মান, টি এর মান, তাহলে এ পাবা। আর এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কয়ার, মাইনাস কেন, মন্দন তাই মাইনাস। অথবা এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, পারবা কিনা বলো? হ্যাঁ, তাহলে এই ম্যাথের সাথে এই ম্যাথের কোনো পার্থক্য নেই। তো শোনো, তোমার একটু একটা জিনিস বুঝাই, ভালো করে ফিল করো ব্যাপারটা। কৌণিক ত্বরণ কখন, কৌণিক মন্দন কখন, আর সমকৌণিক বেগ কখন। আমার হাতের দিকে তাকো, হাতের দিকে তাকো, দেখো প্রথমে থেমে আছে, সুইচ অন করে দিছো, পাখাটা কিভাবে ঘোরা শুরু করে দেখো, সুইচ অন, সুইচ 1 2 3 অন করে দিলাম, অন করে দিলে পাখাটা এভাবে ঘোরা শুরু করবে। বুঝলা? বলো বুঝছো? তাহলে কি হলো, প্রথমে আস্তে 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 স্পিড বাড়ছে, তাহলে তখন আলফাটা পজিটিভ, আলফাটা কি পজিটিভ। ওকে ডান। এইবার দেখো আলফা পজিটিভ হলো, সুইচ অন করে দিলা, কিছুক্ষণ পর দেখবা পাখা, ঠিক আছে, এখন তো শীতকাল, পাখা ছাড়ো না বাসার, তো মাঝে মাঝে একটু ছেড়ে দেখো যে পাখা সুইচ অন করার পরে একটা নির্দিষ্ট স্পিডে একসময় পৌঁছে গেছে, একটা নির্দিষ্ট স্পিডে পৌঁছে গেছে, ওই নির্দিষ্ট স্পিড নিয়েই ঘুরতেছে। তাহলে তখন কিন্তু আর কৌণিক ত্বরণও হচ্ছে না, মন্দন হচ্ছে না, ত্বরণ হচ্ছে না, মন্দন হচ্ছে না, একই স্পিড, তখন ভাই আলফা 0। এবার মনে করো ঘুরতেছে, এইভাবে ঘুরতেছিল, এবার আস্তে 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 থেমে যাচ্ছে, এক সময় গিয়ে একেবারে থেমে গেল। তাহলে এই ক্ষেত্রে আলফাটা হচ্ছে মাইনাস, কারণ মন্দন। বুঝলা? বলো বুঝছো কিনা? তাহলে কখন ত্বরণ, কখন মন্দন, কখন সমকৌণিক বেগ। সুইচ অন করলে ত্বরণ, কিছুক্ষণ পর কোনো ত্বরণ নাই, ঠিক আছে, তাহলে সমকৌণিক বেগ, ঠিক আছে, সমকৌণিক বেগ। তারপরে সুইচ যখন বন্ধ করে দিলা তখন কিন্তু মন্দন। তাহলে এই জিনিসটা বুঝবা ভালো করে। এবার আসো, তাহলে পাখাটা মিনিটে 1200 বার ঘুরছিল, এটাই তার আদি কৌণিক বেগ। তাহলে 1200 বার, এটাকে এইভাবে লেখে জানো, 1200 মিনিটে 1200 বার, তাহলে 1200 আরপিএম বা রেভুলেশন পার মিনিট, ঠিক আছে, বা রোটেশন পার মিনিট, এই যে এটা পার মিনিট এভাবে লেখে, রোটেশন বা রেভুলেশন পার মিনিট। তাহলে 1200 আরপিএম রোটেশন পার মিনিট। তাহলে এখান থেকে আমার এই যে 2πn/t এই ফরম্যাটকে ভেঙে আমার রেডিয়ান পার সেকেন্ড বানানো লাগবে। 2πn এর মান হচ্ছে 1200 ডিভাইডেড বাই টি এর মান প্রতি মিনিটে, দেখো পাখা মিনিটে, এই যে মিনিটে, এই 3 মিনিট না কিন্তু, অনেকে কিন্তু আহামকি করে এইখানে নিয়ে ওই 3 মিনিট বসাবে, এটা পাখা থামতে সময়, কিন্তু মিনিটে এতবার ঘুরতেছে, এই মিনিটে এতবার, তাহলে মিনিটে মানে 1 মিনিটে, তাহলে 60 সেকেন্ড। তাহলে কত হচ্ছে, 6 0 0 কাটো, তাহলে 6 2 2 দুগুণে 4 40 পাই, 40 পাই 40 পাই রেডিয়ান, 40 পাই রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড, এটা ওমেগা নট। পাখা থেমে গেছে, শেষ কৌণিক বেগ 0। পাখা থামতে সময় টি, কত সময়, 3 মিনিট, তাহলে 3 গুণ 60, 3 6 18, 180 সেকেন্ড। বলছে থামতে কৌণিক মন্দন বা ত্বরণ,
আর থামার আগে কতবার ঘুরবে সেটা হচ্ছে থেটা। থেটা বের করলেই তুমি পেয়ে যাবা, থেটা বের করলেই তুমি পেয়ে যাবা। আসো দেখো, তাহলে আমরা বের করব আলফা। তাহলে ওমেগা ইকুয়াল টু ওমেগা নট, যেহেতু বুঝতে পারতেছি থেমে গেছে মন্দন, একটা কৌণিক বেগ ছিল থেমে গেল, মন্দন মাইনাস আলফা টি। তাহলে এখান থেকে মান বের করব। ওমেগার মান হচ্ছে 0, ওমেগা নটের মান 40 পাই মাইনাস আলফা টি এর মান 180। তাহলে অতএব আলফা ইকুয়াল টু 0 0 কেটে দাও, 4 আর 18, তো 2/9, 2/9 পাই এত রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। 0 0 কেটে দাও, 4/18, তার মানে 2/9 পাই রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট ইজ আলফা। এবার বলছে থামার আগে কতবার ঘুরবে, থামার আগে কতবার ঘুরবে। তাহলে থেটা লাগবে ওমেগা প্লাস ওমেগা নট ডিভাইডেড বাই 2 ইন্টু টি, 2 ইন্টু টি। তাহলে ওমেগা হচ্ছে 0, ওমেগা নট কই 40 পাই, 40 পাই ডিভাইডেড বাই 2 ইন্টু টি, টি এর মান, তো টি হচ্ছে পাখা থামতে সময়, এই যে 180, 180। তাহলে ভাই এখান থেকে কি পাচ্ছি, তুমি কিন্তু অন্য সূত্র দিয়ে বের করতে পারতা। কেউ যদি বলে ভাই আমি এই সূত্র দিয়ে কি বের করতে পারতাম না, হ্যাঁ ভাই পারতাম, করে দেখো একই রেজাল্ট আসবে, কোনো সমস্যা নেই। তাহলে এই সূত্র সহজ বলে আমি এই সূত্রটা খাটালাম। তাহলে কত হচ্ছে, উপরে 20, 18, 3600, 3600 পাই। এইবার দেখো খুব মজার একটা জিনিস, এখন 3600 পাই রেডিয়ান, কিন্তু এটা অ্যান্সার না তো, এটা কৌণিক সরণ, কৌণিক সরণ এটা। কিন্তু আমার কি লাগবে, আমার লাগবে কতবার ঘুরছে। চিন্তা করো তো, একবার ঘুরে আসলে 2 পাই, দুইবার ঘুরে 4 পাই, 3বার ঘুরে 6 পাই, 4বার ঘুরে 8 পাই, প্রত্যেকবারে 2 পাই। তাহলে কত দিয়ে ভাগ দিব, এটারে কত দিয়ে ভাগ দিব, এটারে ভাগ দিব হচ্ছে 2 পাই দিয়ে, 2 পাই দিয়ে ভাগ দিবা। তাহলে 2 পাই দিয়ে ভাগ দিলে প্রতিবারে 2 পাই করে, 2 পাই দিয়ে ভাগ দাও, পাই পাই কাটা, 3600/2 1800। এই যে 1800 বার, 1800 রোটেশন বা 1800 রেভলিউশন, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার, যে কতবার, এতবার 1800 বার, বুঝলা, এটাই হচ্ছে অ্যান্সার। যে থামার আগে কতবার ঘুরবে, থামার আগে 1800 বার ঘুরবে। ওকে ওকে, বলো বুঝতে পারছো? তাহলে আসো দেখি আরেকটা প্রবলেম সলভ করি। একটি চাকা, একটি চাকা, একটি চাকা প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 6 বার ঘুরছে, 6 বার ঘুরছে। চাকাটিকে, চাকাটিকে 26 রেভলিউশন পার সেকেন্ড বেগে, বেগে ঘোরাতে, ঘোরাতে এত বেগে ঘোরাতে 4 পাই, 4 পাই রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রযুক্ত করা হলো, প্রযুক্ত করা হলো। এতে কত সময় লাগবে, এতে কত সময় লাগবে, আর এই বেগ অর্জন করতে কতবার ঘোরাতে হবে, কতবার ঘোরাতে হবে। এই বেগ যদি অর্জন করতে হয় তাহলে তাকে কতবার ঘোরাতে হবে, বলো, তাহলে তাকে কতবার ঘোরাতে হবে। করো তো, নিজেরা করো, নাও এটা নিজেরা করো।
করো করো করো, নিজেরা করো এটা। গুড, এই তো অনেকে পেরে গেছো, দেখছো তোমরা শিখে গেছো। দেখি একটু সুন্দর ম্যাথ খুঁজতেছিলাম, কই গেল? দেখো প্রতি সেকেন্ডে এতবার ঘুরছে ওমেগা নট, তাহলে এটা হচ্ছে 6 RPS রোটেশন পার সেকেন্ড। তাহলে 2 পাই n ডিভাইডেড বাই টি, তাহলে 2 পাই 6 ডিভাইডেড বাই টি হচ্ছে 1 সেকেন্ড, তাহলে 12 পাই রেডিয়ান পার সেকেন্ড। তারপরে ওমেগা, এটা হচ্ছে 26 রেভলিউশন পার সেকেন্ড, মানে সেকেন্ডে 26 বার, তাহলে 2 পাই গুণ 26 ডিভাইডেড বাই 1, তার মানে 52 পাই রেডিয়ান পার সেকেন্ড। তো এত ত্বরণ প্রযুক্ত করা হয়েছে আলফা 4 পাই রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, এটা আলফা। এতে কত সময় লাগবে? সময় টাইম টি বের করতে বলছে, টাইম টিটা বের করতে বলছে। আর কতবার ঘুরতে হবে? থেটা, কতবার ঘুরতে হবে থেটা। তাহলে দেখো তো আমরা পারবো কিনা। তাহলে ভি ইকুয়াল টু কি দেওয়া আছে? ওমেগা নট ওমেগা আলফা টি চাইছে। ওমেগা ইকুয়াল টু ওমেগা নট, বেগ বাড়ছে না কমছে? 6 থেকে 26 বাড়ছে, তাহলে বাড়লে পজিটিভ আলফা ইন্টু টি। তাহলে ভাই ওমেগার মান হচ্ছে 52 পাই, আর ওমেগা নট হচ্ছে 12 পাই, আলফার মান 4 পাই ইন্টু টাইম টি। তাহলে 52 থেকে 12 বিয়োগ দিয়ে 4 দিয়ে ভাগ, 52 বিয়োগ 12, 40 ভাগ 4, 40 পাই ভাগ 4, তাহলে 10 সেকেন্ড। টি হচ্ছে 10 সেকেন্ড, 10 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ড। এবার থেটা ওমেগা প্লাস ওমেগা নট ডিভাইডেড বাই 2 ইন্টু টি, 2 ইন্টু টি। তাহলে ওমেগার মান 52 পাই প্লাস ওমেগা নট 12 পাই ডিভাইডেড বাই 2 ইন্টু টি হচ্ছে, টি চাইছে, টি সরি টি তো বের করছি 10, তাহলে 52 যোগ 12 ভাগ 2, 32 পাই গুণ 10, 320 পাই, 320 পাই তাকে ভাগ দিব 2 পাই দিয়ে, তাহলে 320 ভাগ 2 160 বার, এই হচ্ছে অ্যান্সার। ওকে, হয়েছে? গুড। তাহলে আসো তো, একটি গাড়ি বৃত্তাকার পথে চলছে, বৃত্তাকার পথে চলছে,
বৃত্তপথের ব্যাসার্ধ, বৃত্তপথের ব্যাসার্ধ এটা হচ্ছে 5 মিটার। গতিপথে দুইটি বিন্দুতে বেগ যথাক্রমে পরপর, গতিপথে একই ক্রমে দুইটি বিন্দুতে বা গতির ক্রমে দুইটি বিন্দুতে, গতির ক্রমে কথাটা মানানসই, মানে গতি যেদিকে ওই বরাবর, গতির ক্রমে দুইটি বিন্দুতে বেগ যথাক্রমে 40 মিটার পার সেকেন্ড ও 80 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড ও 80 মিটার পার সেকেন্ড। উক্ত বিন্দুদ্বয়ের সময় ব্যবধান, উক্ত বিন্দুদ্বয়ের সময় ব্যবধান 2 সেকেন্ড। উক্ত বিন্দুদ্বয়ের সময় ব্যবধান 2 সেকেন্ড। এদের এই বিন্দুদ্বয়ের কৌণিক ব্যবধান কত? এই বিন্দুদ্বয়ের কৌণিক ব্যবধানটা চাইছে, যে বিন্দুদ্বয়ের কৌণিক ব্যবধানটা কত। তাহলে দেখি আমরা পারি কিনা কৌণিক ব্যবধানটা বের করতে। কৌণিক ব্যবধান মানে কৌণিক সরণ আর কি, বৃত্তাপথের ঘুরতেছে। তো ধরো এইখানে একটা বিন্দু, আর গতির ক্রমে ধরো এইভাবে ঘুরতেছে, কিছুক্ষণ পর এইখানে আর একটা বিন্দু। তা আমাদের এই পয়েন্টে বেগ দেওয়া আছে, কি বেগ? রৈখিক বেগ, কৌণিক বেগ না। কিন্তু কেমনে বুঝলাম? একক দেখেই বুঝলাম, মিটার পার সেকেন্ড। দেখো একক দেওয়া আছে মিটার পার সেকেন্ড। তাহলে এই পয়েন্টে বেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, আর এই পয়েন্টে বেগ হচ্ছে 80 মিটার পার সেকেন্ড। এই পয়েন্টে বেগ হচ্ছে 80 মিটার পার সেকেন্ড, এই পয়েন্টে 40, এই পয়েন্টে 80। তার মানে এটা ভাই আদি বেগ ইউ, আর এটা শেষ বেগ ভি আর কি। তো এইটা হচ্ছে কৌণিক সরণ, এইটাই আমাদের বের করতে বলছে, ডেল থেটা বা থেটা বের করতে বলছে, এটা বের করতে বলছে। আর এই দুই বিন্দুতে এখান থেকে ওইখানে যাইতে যে সময়টা লাগে, সেই সময় ব্যবধান হচ্ছে 2 সেকেন্ড। সময় ব্যবধান 2 সেকেন্ড। আর বৃত্তপথের ব্যাসার্ধ কত? 5 মিটার। আর এর মান 5 মিটার, আর এর মান 5 মিটার, বুঝলা? আর এর মান 5 মিটার। তাহলে দেখো আদি বেগ দেওয়া আছে রৈখিক, শেষ বেগ দেওয়া আছে তার রৈখিক, সময় দেওয়া আছে থেটা চাইছে, কৌণিক সরণ চাইছে, এখান থেকে ওখানে গেলে কৌণিক সরণটা কত সেটা চাইছে। আচ্ছা, আর দেওয়া আছে, বেগ দেওয়া আছে, তো ভি ইকুয়াল টু ওমেগা আর। তো তাহলে তুমি এই পয়েন্টের ওমেগা, এই পয়েন্টের ওমেগা বের করতে পারবে না? ওমেগা ওমেগা হয়ে গেল, টি হয়ে গেল, কাজ শেষ। ওমেগা হয়ে গেল, ওমেগা হয়ে গেল, টি হয়ে গেল, তাহলে তো কাজ শেষ। ওমেগা পাবা কিভাবে? ভি ইকুয়াল টু ওমেগা আর, শেষ। তাহলে আসো, ভি ইকুয়াল টু ওমেগা আর। তাহলে এখানে হবে, প্রথমে হবে ইউ ইকুয়াল টু ওমেগা নট আর, বুঝলা? এই পয়েন্টে বেগটা হবে ওমেগা নট, আর এই পয়েন্টের বেগ হবে ওমেগা। তাহলে ইউ ইকুয়াল টু ভি ইকুয়াল টু ওমেগা আর, তাহলে ফরম্যাটটা হবে এরকম, ইউ ইকুয়াল টু ওমেগা নট আর। তো ভাই ওমেগা নট সমান সমান ইউ ডিভাইডেড বাই আর, 40 ভাগ 5, তাহলে 5 আর 40, 8 রেডিয়ান পার সেকেন্ড, 8 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক একইভাবে ভি ইকুয়াল টু ওমেগা আর, ওকে? তাহলে অতএব ওমেগা ইকুয়াল টু ভি বাই আর। ভি কত? 80 ভাগ হচ্ছে কত? 5, তাহলে এত রেডিয়ান পার সেকেন্ড। তাহলে 80 ভাগ 5, 16, তাই না? হ্যাঁ, 16 রেডিয়ান পার সেকেন্ড, ওকে? তাহলে ওমেগা নট বের করলাম, ওমেগা বের করলাম, টি দেওয়া আছে, তাহলে থেটা বের করা যাবে না? থেটা ইকুয়াল টু ওমেগা প্লাস ওমেগা নট ডিভাইডেড বাই 2 ইন্টু
টি, বুঝলা? তাহলে ওমেগা 16 প্লাস ওমেগা নট 8 ভাগ 2, 2, তো 2 2 কাটাকাটি 16 8 24, ঠিক আছে? 16 আর 8 কত? 24 না? 24 রেডিয়ান। তাহলে 2 পয়েন্টের কৌণিক কৌণিক ব্যবধান হচ্ছে 24 রেডিয়ান। শেষ। এইবার শোনো, এই ম্যাথটা আরেকটা ভাবে করা যায়। এই ম্যাথটা আরেকটা ভাবে করা যায়। কিভাবে করা যায়? সেটা হচ্ছে তোমার ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে, তুমি এটা বের করো। এ और v इक्वल टू ইউ প্লাস এটি। তাহলে a ইকুয়াল টু বেগ ভি 80 বিয়োগ 40 ভাগ 2 এ। তাহলে 40 ভাগ 2 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর a ইকুয়াল টু তো আর আলফা, a ইকুয়াল টু আর আলফা। তাহলে a ইকুয়াল টু যদি আর আলফা হয়, আলফা পাবো, টি পাবো। v ইকুয়াল টু ইউ, এ বের করলাম, হ্যাঁ। a ইকুয়াল টু আর আলফা, আলফা ইকুয়াল টু a হচ্ছে 20 ডিভাইডেড বাই আর 5 4, আলফা ইকুয়াল টু 4। এস ইকুয়াল টু আর থিটা। আচ্ছা, এস বের করে, হ্যাঁ, ও আচ্ছা অন্যদিকে চলে যাচ্ছি। আলফা তো চাই নাই, আমি আলফা বের করে ফেলছি। আলফা এত রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? আলফা তো চাই নাই, এটা এক্সট্রা করে ফেলছি। যদি আলফা চাইতো তাহলে করতাম এটা। দেখো তুমি যদি আলফা এখান থেকে বের করছো না, এভাবে বের করছো না, আলফা যদি এখান থেকে বের করতা, দেখি তো একই রেজাল্ট আসতো কিনা, আলফা একই রেজাল্ট আসতো কিনা, জাস্ট একটু চেক দিচ্ছি। তাহলে ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি, দেখি তো। তাহলে আলফা ইকুয়াল টু ওমেগা 16 মাইনাস ওমেগা নট 8 ডিভাইডেড বাই 2, দেখছো একই আসতো, 4 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম, যেটা আরেকটা ভাবে কীভাবে করা যেত, ছোট্ট করে করা যেত। তাহলে এটা কিন্তু ম্যাথের অংশ না, এটা এক্সট্রা করে ফেলছি আর কি। তাহলে আরেকটা ছোট্টভাবে কি করা যাইতো, তুমি এস বের করবা। তাহলে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ইউ এর মান 40, ভি এর মান 80, 2 ইন্টু 2, তাহলে 4 যোগ 8 120 মিটার। এস ইকুয়াল টু আর থিটা। তাহলে অর্থাৎ থিটা ইকুয়াল টু 120 ভাগ 5, 120 ভাগ 5 24 রেডিয়ান। এভাবেও কিন্তু করা যেত, বুঝলা? দেখো এইভাবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট দিন আমরা কৌণিক গতির আর একটা অংশ শেষ করব, ঠিক আছে? ওকে, টাটা। 5 অধ্যায়ের স্মার্ট বোর্ডের ক্লাসগুলো আর্কাইভে দিলে ভালো হয়। আচ্ছা দিয়ে দিব, যাও দেখি, এই যে শুক্রবার আছে, দিয়ে দিব।